টেলিগ্রামে নিয়ে দিছিল পিডিএফটা। হ্যাঁ বাইরে আছে। হ্যাঁ? হ্যাঁ। না ও কিছু আছে ওই যে সামনে গেছে। লাইভ কি চলতেছে দেখো তো একটু। ঠান্ডা প্রচুর নেই। চলতেছে না সাউন্ড চাই কিনা একটু লাগান না সব লাগাইছি। সাউন্ড যায় কিনা হ্যালো আপনি কথা বলেন না আরে বাবা আচ্ছা বাদ দাও। এখানে আমাদের সাউন্ড হচ্ছে কিনা সেটা দেখছি। এটা না এইটা না কালকে তো পাঠিয়ে ও দাও তো একটু কষ্ট দাও। দিছো দিলাম তো আস্তে সাউন্ড শোনা যায় কিনা সাউন্ড ঠিক আছে তো সাউন্ড রেডি করে দিলাম না চার্জ তো নাই অ্যাকাউন্টিং ক্লাস কত না এটা 8 সাউন্ড শোনা যায় কিনা দেখেন তো সাউন্ড শোনা যায় ঠিক আছে শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে তো আসসালামু আলাইকুম এসা কি অবস্থা সবার কথা বোঝা যায় না কি বললে কথা বোঝা যায় না কথা বলবেন সেটাই তো আমি তো শুনতেছি আমার কথা আরে কথা বলিনি তো এখন আচ্ছা আমাকে কি এখন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানান তো এখন কথা ক্লিয়ার কিনা একটু জানাইন তো কষ্ট করে হ্যাঁ ক্লিয়ার তো ওকে সাউন্ড ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে সবাই হচ্ছে একটু কষ্ট করে আচ্ছা প্রত্যেক দিনের মতোই সবাই হচ্ছে কষ্ট করে হচ্ছে ক্লাসটা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন এবং হচ্ছে সবাই একটু ফ্রেন্ড সার্কেলকে সবাই একটু কষ্ট করে মেনশন করে দেন বোঝা গেল সবাই হচ্ছে একটু কষ্ট করে ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিতে হবে ঠিক আছে সবাই হচ্ছে একটু কষ্ট করে ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে ঠিক আছে সবাই কষ্ট করে ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন ঠিক আছে সবাই কষ্ট করে ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন আজকের ক্লাসটা করার জন্য ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আজকে বুঝা গেল আমাদের এখন সবগুলো ক্লাসই খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে সবগুলো ক্লাসই করতে হবে বিকজ আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আমাদের ডিইউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এই সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে আমাদের পরীক্ষা বাকি আছে রাজশাহী ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা বাকি আছে রাজশাহী ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এবং হচ্ছে গুচ্ছ অর্থাৎ জেএসটি আমাদের এই পরীক্ষাগুলো এখন পর্যন্ত বাকি আছে বোঝা গেল তাহলে আপনারা আজকে যদি জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন দেখেন আজকে যদি হচ্ছে আপনারা জগন্নাথ ইউনিভার্সিটির
প্রশ্ন দেখেন তখন আপনি খুব দেখবেন যে খুবই সহজ প্রশ্ন হয়। দেখেন ম্যানেজমেন্ট যারা পড়াশোনা করছেন সবগুলা ম্যানেজমেন্টই সহজ আসছে। যাদেরকে আমি পেইড ব্যাচের বাহিরে অর্থাৎ যাদেরকে আমি অফলাইনে পড়াইছি, যাদেরকে হচ্ছে আমি অফলাইনে ম্যানেজমেন্ট পড়াইছি, একদম আমি সবগুলা টপিকে হচ্ছে যা পড়াইছি তার ভিতরে সবগুলা প্রশ্নই কমন আসছে ম্যানেজমেন্ট। বুঝা গেল? এরপরে অ্যাকাউন্টিংও কিন্তু হচ্ছে খুবই সহজ প্রশ্ন হইছে। বুঝা গেছে? অ্যাকাউন্টিংও কিন্তু খুবই সহজ প্রশ্ন হইছে। এত কঠিন প্রশ্ন হয় নাই। খুবই ইজি প্রশ্ন হইছে অ্যাকাউন্টিং। তার মানে আমাদের কিন্তু দেখবেন খুব ইজিলি কমন কিন্তু আপনারা পেয়ে যাবেন পরীক্ষায়। বুঝা গেল? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে সবগুলো ক্লাস করতে হবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে সবগুলো ক্লাসই করতে হবে। বুঝা গেল? ক্লাস মিস দেওয়া যাবে না কোনো মতেই। কোনো মতেই হচ্ছে ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে? ক্লাসগুলো করতে হবে। এরপরে তখন আমরা একটা ভালো রেজাল্ট ইনশাআল্লাহ করতে পারবো। বুঝা গেছে? এখন এখন হচ্ছে সামনে আমাদের অনেক ক্লাস। যেমন হচ্ছে সামনে আমরা একটা ম্যারাথন ক্লাস নিব। একটা কি? আমরা শুধু কোয়েশ্চেন সমাধান। আমাদের সামনে শুধু কোয়েশ্চেন সমাধান হবে। ইনশাআল্লাহ হ্যাঁ, ঠিক আছে। আমরা সামনে হচ্ছে অনেকগুলো ক্লাস নিব। যেমন হচ্ছে ম্যারাথন ক্লাস নিব। এরপর হচ্ছে প্রশ্ন সমাধান অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্ন সমাধান ক্লাস আমরা সামনে ইনশাআল্লাহ নিব। ঠিক আছে? আমরা সামনে প্রশ্ন সমাধান ক্লাসগুলো নিব। তাই কথা হচ্ছে যে আপনারা আমার সাথে লেগে থাকতে হবে। প্রত্যেকদিন ক্লাস হবে। মনে রাখতে হবে প্রত্যেকদিন ইনশাআল্লাহ প্রতিদিন। একদম ক্লাসটা সবাই মনে করে রাখেন। প্রতিদিন রাত ৮ টায়। সবাই কষ্ট করে একটু করতে হবে। প্রতিদিন রাত ৮ টায় আমাদের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ক্লাস হবে। মানে যেকোনো একদিন যেকোনো দিন ক্লাস হবে আরকি। ঠিক আছে? হিসাব বিজ্ঞান ক্লাস হবে। হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট ক্লাস হবে। কখন? একদম প্রতিদিন রাত ৮ টায়। তাই সবাই কষ্ট করে এই টাইমটাতে চলে আসবেন। ঠিক আছে? প্রতিদিন রাত ৮ টায় হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। ওকে, সবাই হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন, সবাই শেয়ার করে দেন। ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতেছি আমাদের, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি কি ক্লাস শুরু করব? সবাই আমাকে বলেন, যদি ক্লাস শুরু শুরু করতে বলেন তাহলে ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। ক্লাস কি শুরু করব? সবকিছু ক্লিয়ার? ক্লাস শুরু করব? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? ক্লাস শুরু করব? সবাই একটু জানান তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের যে মেইন যে টপিক, আমরা আমাদের মেইন টপিক আমরা হচ্ছে ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? সবাই বই খাতা অর্থাৎ সবাই খাতা কলম নিয়ে বসতে হবে। আমি যা বলবো সবকিছু সবাইকে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? সবাই কষ্ট করে খাতা কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসেন। আমি যা বলবো সবকিছু নোট ডাউন করতে হবে। ঠিক আছে? ওকে। আজকে আমরা করব হচ্ছে আজকে আমরা করব হচ্ছে যে টপিকটা সেই টপিকটা হচ্ছে মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ। কি? আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ। বোঝা গেল? ওকে। মনে রাখতে হবে এই মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ এটা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, আরেকটা হচ্ছে নিত্য অথবা অবিরত মজুদ পদ্ধতি। বোঝা গেল? এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কালীন। এই যে কালীন মজুদ পদ্ধতি এটা দেওয়া হয় হিসাব কালের শেষে। কখন দেওয়া হয়? এটা দেওয়া হয় হচ্ছে হিসাব কালের শেষে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ এই যে কালীন মজুদ পদ্ধতি, কি পদ্ধতি? কালীন মজুদ পদ্ধতি। এটা কখন দেওয়া হয়? এটা মূলত দেওয়া হয় হচ্ছে হিসাব কালের শেষে। কখন দেওয়া হয়? হিসাব কালের শেষে। বোঝা গেল? এরপরে এই যে নিত্য, এই নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতি মানে নিত্য, এই নিত্যর আরেকটা নাম কি? এই নিত্যর আরেকটি নাম হচ্ছে অবিরাম মজুদ পদ্ধতি। যেটা কখন করা হয় বলেন তো? এই নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতি তাৎক্ষণিক। কখন দেওয়া হয়? এটা তাৎক্ষণিক দেওয়া হয়। কখন দেওয়া হয়? এটা তাৎক্ষণিক দেওয়া হয়। বোঝা গেল? তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, এই যে কালীন মজুদ পদ্ধতি, এই কালীন মজুদ পদ্ধতি দেওয়া হয় হিসাব কালের শেষে। আর আর হচ্ছে এই নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতি এটা কখন দেওয়া হয়? এটা তাৎক্ষণিক দেওয়া হয়। কখন দেওয়া হয়? তাৎক্ষণিক। মানে আপনি যেই কোনো সময় আপনি নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বোঝা গেল? তাহলে এই
মজুদ পণ্যের লিপিবদ্ধকরণ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কালীন মজুদ পদ্ধতি, যেটা হিসাবকালের শেষে দেওয়া হয়। আরেকটা হচ্ছে নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতি, যেটা তাৎক্ষণিক দেওয়া হয়। কখন দেওয়া হয়? তাৎক্ষণিক দেওয়া হয়। বোঝা গেল? ওকে। এখন আমরা যেই জিনিসটা পড়বো, এই জিনিসটা থেকে আপনি 100% পরীক্ষায় প্রশ্ন পাবেন। 100% কোনো সন্দেহ নাই। আপনি 100% পরীক্ষায় প্রশ্ন পাবেন। বোঝা গেল? এই জিনিসটা থেকে আপনি 100% পরীক্ষায় প্রশ্ন পাবেন। তাহলে আমরা এই জিনিসটা পড়বো। খুব সহজ করে আমি আপনাকে একটা জিনিস বলি, ঠিক আছে? খুব সহজ করে একটা জিনিস বলি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কালীনে যে হিসাব থাকবে, কি বললাম? অর্থাৎ কালীন। এই কালীনে যে হিসাব থাকবে, সবাই প্রথমত এটা নোট ডাউন করতে হবে। কালীনে যে হিসাব থাকবে, কোথায়? কালীনে। অর্থাৎ কালীনে যে হিসাব থাকবে, কালীন মানে কি ভাই? কালীন মানে হচ্ছে প্রাচীন পদ্ধতি। এটা কোন পদ্ধতি বলুন তো? এই কালীন মানে হচ্ছে প্রাচীন পদ্ধতি। কোন পদ্ধতি? প্রাচীন পদ্ধতি। অর্থাৎ আমরা যারা এতদিন যে হিসাব বিজ্ঞানটা করে আসছি, তার মানে কি? আমরা এতদিন যে হিসাব বিজ্ঞানটা করে আসছি, এটা কোন পদ্ধতি? কালীন পদ্ধতি। বুঝা গেল? তাহলে কালীনে যে হিসাব থাকবে, মনে রাখবেন, ক্রয় এবং ক্রয় জাতীয় সবকিছু, কি বললাম? ক্রয়, সবাই নোট করতে হবে। ক্রয়, ক্রয় এবং ক্রয় এবং ক্রয় সংক্রান্ত, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত সবকিছু কালীনে থাকবে। কি বললাম? ক্রয় এবং ক্রয় সংক্রান্ত সবকিছু কই থাকবে? সবকিছু আপনার কালীনে থাকবে। কই থাকবে? কালীনে থাকবে। ক্রয় এবং ক্রয় সংক্রান্ত। খেয়াল করুন তো, এই কালীন লিখতে, এই কালীন যদি আপনি লিখেন, কি আছে? ক আছে না? ক। আর এই যে ক্রয়, কি বললাম? ক্রয় এবং ক্রয় জাতীয়। তার মানে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, এই কালীন লিখতে আপনার ক আছে, কি আছে? ক আছে। এই যে ক্রয়, এই ক্রয় লিখতে আপনার কি আছে? ক্রয় আছে। তাহলে মনে রাখতে হবে, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত সবকিছু কই আসবে? সবকিছুই আপনার কালীনে আসবে। তাহলে কালীনে কি কি আসবে আমরা বলতে পারি? আমরা বলতে পারি ক্রয়। তাহলে ক্রয় কই যাবে? কালীনে যাবে। ক্রয়, ক্রয় পরিবহন, কি বললাম আমি একটু আগে? ক্রয় পরিবহন। এই ক্রয় পরিবহন কি বলুন তো? এই ক্রয় পরিবহন কি? ক্রয় সংক্রান্ত খরচ না? কই যাবে? কালীনে যাবে। এরপরে ক্রয় বাট্টা, কি বললাম? ক্রয় বাট্টা। এরপরে কি? ক্রয় ফেরত, হইতে পারে ক্রয় ফেরত। এই ক্রয় ফেরতও কি? আপনার কালীনে যাবে। কই যাবে? কালীনে যাবে। বুঝা গেল? আমি কি বললাম? কালীনে কোন হিসাব থাকবে? কালীনে থাকবে হচ্ছে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত সকল হিসাব কালীনে থাকবে। তাহলে ক্রয় থাকবে, অবশ্যই ক্রয় পরিবহন থাকবে। এই ক্রয় পরিবহনের আরেকটি নাম সবাই জানি, আন্তঃপরিবহন। বোঝা গেল? ক্রয় পরিবহনের আরেকটি নাম কি? সবাই জানি আমরা। ক্রয় পরিবহনের আরেকটি নাম হচ্ছে আন্তঃপরিবহন। তাহলে আন্তঃপরিবহন কই যাবে? আন্তঃপরিবহন কালীনে যাবে। কই যাবে? কালীনে যাবে। ক্রয় বাট্টা কই যাবে? কালীনে যাবে। ক্রয় ফেরত কই যাবে? কালীনে যাবে। বুঝা গেল? আচ্ছা, কই যাবে? কালীনে যাবে। বুঝা গেল? এখন প্রশ্ন হচ্ছে, সাব্বির খান, সাব্বির হাসান, আমি আসতেছি। সাব্বির হাসান আসতেছি। ঠিক আছে? তাহলে হচ্ছে এগুলা কই যাবে? কালীনে যাবে। বুঝা গেল? এর সাথে আপনাকে এক্সট্রা মনে রাখতে হবে প্রারম্ভিক মজুদ। মনে রাখতে হবে কি? এর সাথে আপনাকে এক্সট্রা মনে রাখতে হবে প্রারম্ভিক মজুদ। অর্থাৎ এই প্রারম্ভিক মজুদ কই যাবে? এই প্রারম্ভিক মজুদ হচ্ছে আপনার কালীনে যাবে। বুঝা গেল? মানে এর সাথে, মানে এর পাশে হচ্ছে এক্সট্রা প্রারম্ভিক মজুদ, যেটা আপনার কালীনে থাকবে। বুঝা গেল? তাহলে কালীনে যে হিসাব থাকবে, এই জিনিসগুলোই কালীনে থাকবে। ভাই মনে, এই যে এখানে সুন্দর করে লেখা আছে, ভাই মনে রাখতে হবে, যেই হিসাব আপনার কালীনে থাকবে, সেটা আপনার অবিরত অথবা নিত্যতে আসবে না। কথা বোঝা গেল? যেই হিসাব মানে হচ্ছে, এই যে হিসাবগুলো, এই যে এগুলা কই থাকবে? এগুলো কালীনে থাকবে। প্রারম্ভিক মজুদ, ক্রয় ফেরত, ক্রয়, ক্রয় বাট্টা, ক্রয় পরিবহন, এই জিনিসগুলো কই থাকবে? কালীনে থাকবে। কিন্তু এই জিনিসগুলো আপনার নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতিতে আসবে না। কই আসবে না? এগুলো আপনার নিত্য অথবা অবিরাম মজুদ পদ্ধতিতে আসবে না। ওকে। এখন আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে অবিরাম পদ্ধতি, কি বললাম?
এখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অবিরত পদ্ধতি অথবা অবিরাম পদ্ধতিতে কোন হিসাব থাকবে। মনে রাখতে হবে অবিরত পদ্ধতিতে থাকবে বিক্রিত পণ্যের ব্যয়। কি ব্যয়? এই বিক্রিত পণ্যের ব্যয় কই থাকবে? অবিরত পদ্ধতিতে। এরপরে সমন্বিত ক্রয়। ভাই শুধু ক্রয় কই যাবে? শুধু ক্রয় যাবে হচ্ছে আপনার কালীনে। কিন্তু সমন্বিত ক্রয়, এই সমন্বিত ক্রয় কই যাবে? এই সমন্বিত ক্রয় যাবে হচ্ছে আপনার অবিরত। কই যাবে? অবিরত। এরপরে মনে রাখতে হবে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কই যাবে? সমাপনী মজুত পণ্য হচ্ছে আপনার অবিরত পদ্ধতিতে যাবে। কোথায় যাবে? অবিরততে যাবে। মনে রাখতে হবে যেই হিসাবগুলো অবিরততে থাকবে ওই হিসাবগুলো কখনোই কালীনে আসবে না। যেই হিসাবগুলো কালীনে থাকবে ওই হিসাবগুলো কখনো অবিরততে আসবে না। বুঝা গেল? তাহলে ক্রয় অবিরততে আসবে না। ক্রয় সংক্রান্ত যত কিছু আছে অবিরততে আসবে না। তাহলে অবিরততে কোনগুলা যাবে? বিক্রিত পণ্যের ব্যয় যাবে, সমন্বিত ক্রয় যাবে এবং সমাপনী মজুত পণ্য। এই জিনিসগুলো অবিরততে থাকবে কিন্তু কালীনে থাকবে না। খুব সুন্দর করে এখানে লেখা আছে। এরপরে একটা জিনিস আছে যেটা সব জায়গাতে যায়। একটা জিনিস আছে যেটা সব জায়গাতে যায়। সেটা কি? খেয়াল করেন তো। এই যে কি বললাম? কালীন এবং অবিরত উভয় পদ্ধতিতে যে হিসাবগুলো থাকবে ভাই মনে রাখতে হবে বিক্রয় এবং বিক্রয়ের যত গোষ্ঠী আছে, বিক্রয় এবং বিক্রয়ের যতগুলো গোষ্ঠী আছে সবগুলো গোষ্ঠী কই যাবে? সবগুলো গোষ্ঠী আপনার অর্থাৎ কালীনেও যাবে, অবিরততেও যাবে। কালীনেও যাবে, অবিরততেও যাবে। কোন হিসাবগুলো? মনে রাখতে হবে বিক্রয় এবং বিক্রয়ের গোষ্ঠী মানে যা যা আছে তারা কই যাবে? তারা কালীনেও যাবে, তারা অবিরততেও যাবে। বুঝা গেল? তারা কালীনেও যাবে, তারা অবিরততেও যাবে। কে? বিক্রয় এবং বিক্রয়ের গোষ্ঠী। তার মানে কি? এই বিক্রয় কালীনেও যাবে, অবিরততেও যাবে। বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে বহিঃফেরত। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে বহিঃফেরত। এটা কালীনেও যাবে, অবিরততেও যাবে। বিক্রয় বাট্টা কালীনেও যাবে, অবিরততেও যাবে। বিক্রয় পরিবহন কালীনেও যাবে, অবিরততেও যাবে। বুঝা গেল? অর্থাৎ এই জিনিসগুলো কালীনেও যাবে, অবিরততেও যাবে। বুঝতে পারছেন? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করুন তো বুঝতে পারছেন? এই জিনিসটা 100% পরীক্ষায় আসবে। এই জিনিসটা কোনো সন্দেহ নাই 100% পরীক্ষায় আসবে। ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। ঠিক আছে? অর্থাৎ বিক্রয় এবং বিক্রয় সম্পর্কিত যা যা কিছু আছে সবকিছু কি আসবে? সবকিছু হচ্ছে আপনার কালীনেও যাবে, অবিরততেও যাবে। ঠিক আছে? এই বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ যেই হিসাবগুলো আপনি অবিরততে রাখবেন সেগুলো কই যাবে না? সেগুলো কালীনে আসবে না। বুঝা গেল? সবাই একটু কমেন্ট করুন তো। সবাই ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে কমেন্ট করুন তো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে কমেন্ট করুন তো সবাই। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নতে চলে যাই। প্রশ্ন সমাধান করি আমরা। ঠিক আছে? ওকে। সবাই এটা আনসার করেন তো। সবাই এটা আনসার করেন তো কষ্ট করে। ১ নাম্বারটা সবাই আনসার করেন। ১ নাম্বারটা সবাই আনসার করেন। কি বলছে? কি বলছে দেখেন। কালান্তিক পদ্ধতিতে কোন পদ্ধতি? কালান্তিক পদ্ধতিতে একটি পণ্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকে না? অর্থাৎ নিচের কোন হিসাব থাকে না? কি বলছে? কালান্তিকে কোন হিসাব থাকে না? অর্থাৎ কালান্তিকে কোন হিসাব থাকে না? তাহলে আনসার করেন তো সবাই। একটু আগে পড়লাম। কালান্তিকে কোন হিসাব থাকে না? কালান্তিকে কোন হিসাব থাকে না? সবাই একটু আনসার করেন তো। সবাই আমাকে একটু একটু আনসার করেন তো। কালান্তিকে অর্থাৎ কালান্তিকে কোন হিসাব থাকে না? ভাই কি বললাম? ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যা কিছু আছে সবকিছু কই থাকে? কালান্তিকে থাকে। তাহলে এটা কি? এটা অবশ্যই কালান্তিকে থাকে। বুঝা গেল? অবশ্যই কালান্তিকে থাকে। এরপরে ক্রয় পরিবহন অবশ্যই কালান্তিকে থাকে। প্রারম্ভিক মজুত মাল মানে প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই কালান্তিকে থাকে। বুঝা গেল? কালান্তিকে থাকে না কে? কালান্তিকে থাকে না হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি পণ্যের ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয় কালান্তিকে থাকে না। আর কি থাকে না? আর থাকে না হচ্ছে আপনার অর্থাৎ সমন্বিত ক্রয়। কোন ক্রয়? সমন্বিত ক্রয়। এই সমন্বিত ক্রয় কই থাকে না? কালান্তিকে থাকে না। এরপরে কি? সমাপনী মজুত পণ্য। কোন পণ্য? সমাপনী মজুত পণ্য।
এই সমাপনী মজুত পণ্য আপনার কই থাকে না? এই সমাপনী মজুত পণ্য আপনার কালান্তিকে থাকে না। বুঝা গেল? এই সমাপনী মজুত পণ্য আপনার কালান্তিকে থাকে না। তারা কই থাকে? তারা হচ্ছে আপনার অবিরততে থাকে। বুঝা গেল ১ নাম্বার? মানে কালান্তিক পদ্ধতিতে কোনটি খতিয়ানে থাকবে না? আমি জানি কালান্তিক মানে কি? ক্রয় এবং ক্রয় সংক্রান্ত। কালান্তিক মানে কি? কালান্তিক মানে হচ্ছে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ। শুধু আপনাকে মনে রাখতে হবে সাথে আপনার প্রারম্ভিক মজুদ থাকবে। কি থাকবে? সাথে হচ্ছে আপনার প্রারম্ভিক মজুদ থাকবে। ভাই এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে। ২ নাম্বার প্রশ্নে চলে যাই। ২ নাম্বার প্রশ্নে চলে যাই। ২ নাম্বার। কি বলছে? অবিরাম মজুদ পণ্য। অবিরাম এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে নিত্য। অবিরাম মানে কি? অবিরাম মানে হচ্ছে এর আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে নিত্য। তাহলে বলছে অবিরাম মজুদ পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি কোম্পানির মানে পণ্য বিক্রয়কারীর কোম্পানির খতিয়ানে কোন হিসাব থাকবে না? মানে অবিরততে কোনটা থাকবে না? আনসার করুন তো সবাই চটপট। আনসার করে ফেলেন। আনসার করে ফেলেন তো। অর্থাৎ অবিরততে অথবা নিত্যতে কোন হিসাব থাকবে না? সবাই একটু আনসার করেন তো। অবিরত অথবা নিত্য এখানে কোন হিসাব থাকবে না? সবাই আনসার করেন তো। ভেরি গুড। এক্সাক্টলি। রায়হান আক্তার, এরপরে তালহা জামান, ফাহমিদা ইসলাম, ভেরি গুড। ইসরাত জাহান ২ এর ভি, ভেরি গুড। ওকে। আচ্ছা, আমরা প্রথমত দেখব অবিরততে কোন কোন জিনিস থাকে। আমরা প্রথমত দেখব অবিরত। এই অবিরততে কোন কোন জিনিস থাকে? ভাই একটু আগে পড়াইলাম না? একটু আগে পড়াইলাম না? সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ সমাপনী মজুদ কই থাকে? অবিরততে থাকে। এরপরে পড়াইছিলাম বিক্রিত পণ্যের ব্যয়। কি পড়াইছিলাম? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে? বিক্রিত পণ্যের ব্যয়। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে আপনার সমন্বিত ক্রয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে সমন্বিত ক্রয়। এই ৩ টা জিনিস নিত্য বা অবিরত এগুলো কালান্তিকে যায় না। কালান্তিকে যায় না। আচ্ছা, তাহলে সমাপনী মজুদ অবশ্যই থাকে। অবশ্যই থাকে। এরপরে বিক্রয় ফেরত। ভাই বিক্রয় কালান্তিকেও থাকে, বিক্রয় কালান্তিকেও থাকে, অবিরতও থাকে। তার মানে এটা থাকে। এই যে বিক্রয় এটা ২ পাশেই থাকে। এটা কালান্তিকেও থাকে এবং এটা নিত্যতেও থাকে। বুঝা গেল? বিক্রয়, বিক্রয় কালান্তিকেও থাকে, নিত্যতেও থাকে। তার মানে থাকবে। আর বিক্রিত পণ্যের ব্যয় এটা তো অবশ্যই থাকে। এই যে ক্রয় ফেরত, আমি কি বললাম? ক্রয় এবং ক্রয়ের যত গোষ্ঠী আছে, ক্রয় সংক্রান্ত যত খরচ আছে, সবগুলাই যাবে আপনার কালান্তিকে। সেটা নিত্যতে আসবে না। নিত্যতে আসবে না। ওকে। সবাই সি নাম্বারটা আনসার করেন তো। অর্থাৎ ৩ নাম্বারটা আনসার করেন। ৩। সবাই ৩ নাম্বারটা আনসার করেন। কালান্তিক মজুদ পদ্ধতি। কোন পদ্ধতি? কালান্তিক। একটি পণ্য বিক্রয়কারীর কোম্পানির খতিয়ানে কোন হিসাব থাকবে না? মানে কালান্তিকে কোন হিসাব থাকবে না? সবাই আনসার করেন তো। ঠিক আছে। সুমাইয়া ইসলাম, ইকরাম ২ এর ভি ভালো। ৩ নাম্বারটা আনসার করেন সবাই। অর্থাৎ কালান্তিক পদ্ধতিতে কোন হিসাব থাকবে না? সবাই আমাকে আনসার করুন তো। ৩ এর এ। ভেরি গুড। এই যে দেখছেন পারতেছেন কিনা? খুব সহজ না? ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ। মানে যতগুলো ক্রয়ের আত্মীয়-স্বজন আছে সবগুলা কই যাবে? কালান্তিকে যাবে। সহজ কথা। ক্রয় এবং ক্রয়ের আত্মীয়-স্বজন সবগুলা কই যাবে? কালান্তিকে যাবে। ভালো কথা। তাহলে কি বলছে? কোনটি কালান্তিকে থাকবে না? ভালো কথা। এই যে দেখেন ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ অবশ্যই কালান্তিকে যাবে। ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা দেখেন তো সবগুলা কি? সবগুলোর সাথে কি আছে? ক আছে না ক? ক আছে না ক আছে। এবং কালান্তিকে কি আছে? এই যে কালান্তিতে আছে ক আছে না ক? ক। কয়ে কয়ে মিলে গেছে। আমি আনসারও পাইয়া গেছি। বিক্রিত পণ্যের ব্যয় যেটা নিত্য অথবা অবিরত থাকে। কই থাকে? নিত্য। বুঝা গেল? নিত্য। বিক্রিত পণ্যের ব্যয় কই থাকে? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আপনার নিত্যতে থাকে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ঠিক আছে? এই ৩ নাম্বার প্রশ্নটা সবাই বুঝতে পারছেন আশা করি। এখান থেকে পরীক্ষায় আপনি ১০০% প্রশ্ন পাবেন। অর্থাৎ ১০০% আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন এখান থেকে। বোঝা গেল? তাহলে আনসার হবে কি? আনসার হবে ক। আনসার হবে কি? আনসার হবে ক। যে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে। ৪ নাম্বারটা আনসার করেন তো। সেম প্রশ্ন। সবগুলা ঢাবির প্রশ্ন। ৪ নাম্বারটা আনসার করেন। কি বলছে? অবিরাম মজুদ পদ্ধতি একটি বিক্রয়কারী কোম্পানির নিচের কোন হিসাব থাকে? থাকে। এখানে থাকে না বলে নাই। বলছে থাকে। কোনটি?
অবিরাম, এই যে অবিরাম মানে কোনটি অবিরামে থাকে? সবাই বলেন তো কোনটা অবিরামে থাকে? সবাই আমাকে আনসার করেন তো কোনটা অবিরামে থাকে বলছে? মাইন্ড ইট, এখানে কিন্তু থাকে না বলে নাই, বলছে থাকে। সবাই একটু প্রশ্নটা খেয়াল করবেন। আপনারা অনেকে কি করেন, প্রশ্ন খেয়াল করেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রশ্ন খেয়াল করতে হবে, বলছে কোনটি থাকে। কোনটি থাকে, ওকে। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় এটা অবশ্যই থাকে। আমরা জানি অবিরাম পদ্ধতিতে, আমরা জানি অবিরাম পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় অবশ্যই থাকে। থাকে না কে? থাকে না হচ্ছে ক্রয় এবং ক্রয়ের বাচ্চা কাচ্চা। ক্রয় এবং ক্রয়ের বাচ্চা কাচ্চা কই থাকে না? অবিরামে থাকে না, তার মানে ক্রয় থাকে না। আন্তঃপরিবহন আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে ক্রয় পরিবহন। বোঝা গেল? এগুলো বুঝতে হবে। আন্তঃপরিবহন আরেকটি নাম কি? ক্রয় পরিবহন থাকবে না, থাকার প্রশ্নই আসে না। ক্রয় বাট্টা অবশ্যই থাকবে না। কোনটা থাকবে? বিক্রিত পণ্যের ব্যয়। পারা যাবে? ওকে, ভেরি গুড। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, নেক্সটে যাই আমরা। আচ্ছা, এই যে এই টপিকটা ক্লিয়ার কিনা? সবাই আমাকে কষ্ট করে কমেন্ট করো তো, এই টপিকটা ক্লিয়ার কিনা? সবাই, সবাই একটা কষ্ট করে ক্লিয়ার হইলে সবাই লিখেন 100% ক্লিয়ার। সবাই কি এটা কি 100% ক্লিয়ার? এই টপিকটা প্রশ্ন আসবে 100% ক্লিয়ার? সবাই আমাকে বলেন তো, তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। যদি এই টপিকটা ক্লিয়ার হন তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, ঠিক আছে? এই টপিকটা যদি ক্লিয়ার হন তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা শিখবো মজুদের প্রকারভেদ। কি শিখবো? আমরা শিখবো হচ্ছে মজুদের প্রকারভেদ। মনে রাখতে হবে আমাদের ৩ প্রকারের মজুদ আছে। কয় প্রকারের মজুদ? ৩ প্রকার। অর্থাৎ মজুদ পণ্য কয় প্রকার? আমাদের মজুদ হচ্ছে ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকারের মজুদ রয়েছে। কয় প্রকার? ৩ প্রকার। অর্থাৎ আমাদের মজুদ কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে কাঁচা মাল মজুদ, আরেকটা হচ্ছে চলতি কার্য মজুদ, আরেকটা হচ্ছে তৈরি পণ্য মজুদ। বুঝা গেছে? তাহলে আমাদের কয় প্রকার মজুদ আছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে আনসার কি হবে? মজুদ ৩ প্রকার। মজুদ কয় প্রকার? মজুদ ৩ প্রকার। মজুদ ৩ প্রকার। একটা কি? কাঁচা মাল মজুদ। আরেকটা কি? চলতি কার্য মজুদ। আরেকটা কি? তৈরি পণ্য মজুদ। বুঝা গেছে? মজুদ কয় প্রকার? সবাই আনসার করেন তো। সবাই কমেন্ট করেন তো মজুদ কয় প্রকার? সবাই আনসার করেন তো। সবাই আনসার করেন তো মজুদ কয় প্রকার? মজুদ ৩ প্রকার। কাঁচামাল মজুদ, চলতি কার্য মজুদ, তৈরি পণ্য মজুদ। ঠিক আছে? আনসার করেন তো সবাই মজুদ কয় প্রকার? মজুদ হচ্ছে ৩ প্রকার। কাঁচামাল মজুদ, চলতি কার্য মজুদ, আরেকটা হচ্ছে তৈরি পণ্য মজুদ। ঠিক আছে? মজুদ ৩ প্রকার। ওকে। এটা যদি আমরা জানি, জানার পরে আমরা এখন কি শিখবো বলেন তো? ওই যে আপনারা একটা চ্যাপ্টার পড়ছিলেন না? ফিফো, লিফো পড়ছিলেন না? সবাই তো পড়ছিলেন যে ফিফো লিফো পড়ছিলেন না ওইটা। এখন আমরা মজুদ পণ্য যে হিসাব রক্ষণ, এই মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি ৩ প্রকার। কয় প্রকার? এগুলা কিন্তু সবাই ভালো করে দেখবেন, ঠিক আছে? পরীক্ষা কিন্তু চলে আসতে পারে। মনে রাখবেন ভাই, গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি, গুচ্ছতে, কুমিল্লাতে এই প্রশ্নগুলো চলে আসতে পারে যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি কয় প্রকার, মজুদ পণ্য কত প্রকার, এগুলো কিন্তু চলে আসতে পারে। বুঝা গেল? কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। আপনারা হচ্ছেন স্টুডেন্ট, আপনাদের কাজ শেখা, শিখতে হবে আপনাদেরকে। বুঝা গেল? তাহলে আপনাদেরকে এমন ভাবে পড়াশোনা করতে হবে যাতে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আপনি পারেন। বুঝা গেল? তাহলে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, হিসাব রক্ষণ পদ্ধতি কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে লিফো। লিফো মানে কি বলেন তো? লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো মানে কি? লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো মানে কি? লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। আর ফিফো মানে কি ভাই? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো মানে কি? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। বোঝা গেল? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি কত প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে লিফো, আরেকটা হচ্ছে ফিফো, আরেকটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি।
এটা হিসাব রক্ষণ পদ্ধতি। মনে রাখতে হবে আইএফআরএস অর্থাৎ আইএফআরএস অর্থাৎ এটা নোট ডাউন করতে হবে। আইএফআরএস এবং আইএএস অর্থাৎ এই সংস্থা লিফোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কাকে? অর্থাৎ লিফোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সবাই নোট করেন। নিষিদ্ধ মানে আইএফআরএস কইছে অর্থাৎ আইএফআরএস এবং আইএএস তারা কি বলেছে? তারা বলেছে যে লিফোকে ব্যবহার করা যাবে না। লিফোকে ব্যবহার করা যাবে না। তারা বলে দিছে যে তুমি লিফোকে ব্যবহার করতে পারবা না। বুঝা গেছে? তাহলে লিফো কি? নিষিদ্ধ। আইএফআরএস এবং আইএএস অনুযায়ী লিফো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুঝা গেল? ওকে। এখান থেকে এতটুকু পড়লেই হবে। এখান থেকে এতটুকু পড়লেই হবে। বুঝা গেছে? আচ্ছা। এখন আমরা হাতিয়ার শিখবো। কি শিখবো? এখন আমরা হাতিয়ার শিখবো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। এখান থেকে এটা ইম্পর্টেন্ট। এটা কি? ইম্পর্টেন্ট। অর্থাৎ মজুদ পণ্য লিপিবদ্ধকরণের হাতিয়ার। ঠিক আছে? হাতিয়ার। মনে রাখতে হবে হাতিয়ার হচ্ছে দুইটা। হাতিয়ার কয়টা? হাতিয়ার হচ্ছে দুইটা। হাতিয়ার কয়টা? দুইটি। দুইটি হাতিয়ার রয়েছে। একটা হচ্ছে বিন কার্ড, একটা কি? বিন কার্ড, আরেকটা হচ্ছে মাল খতিয়ান। একটা কি? বিন কার্ড, আরেকটা হচ্ছে মাল খতিয়ান। ভাই ভাই একটা কথা বলুন তো, বিন কার্ড কই থাকে? বিন কার্ড কই থাকে? বিন কার্ড থাকে হচ্ছে গুদামে। কই থাকে? বিন কার্ড কই থাকে? গুদামে থাকে। মাল খতিয়ান কই থাকে? মাল খতিয়ান থাকে হচ্ছে উৎপাদন ব্যয় বিভাগে। কোথায় থাকে? উৎপাদন ব্যয় বিভাগে। বিন কার্ড বিন কার্ড যেহেতু গুদামে থাকে সংরক্ষণ করে কে? গুদাম রক্ষক। কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন। কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন বিন কার্ড কই থাকে? তাহলে বিন কার্ড কই থাকে? গুদামে থাকে। কেন গুদামে থাকে? কেন গুদামে থাকে? কারণ মনে রাখতে হবে বিন কার্ড কোথায় থাকে? গুদামে থাকে। যেহেতু গুদামে থাকে তাই সংরক্ষণ করে গুদাম রক্ষক। বোঝা গেল? আচ্ছা। মাল খতিয়ান। মাল খতিয়ান কই থাকে? মাল খতিয়ান থাকে হচ্ছে উৎপাদন ব্যয় বিভাগে। তাই সংরক্ষণ করে কে? সংরক্ষণ করে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব রক্ষক। সংরক্ষণ করে কে? উৎপাদন ব্যয় হিসাব রক্ষক। ওকে। বিন কার্ডে কি থাকে? ভাই এই যে বিন কার্ডে কি লেখা হয়? মনে রাখতে হবে বিন কার্ডে মালের প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত লেখা থাকে। বিন কার্ডে কি লেখা থাকে? বিন কার্ডে লেখা থাকে হচ্ছে মালের প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত বিন কার্ডে লেখা থাকে। তাহলে মাল খতিয়ানে কি লেখা থাকে? মাল খতিয়ানে মালের প্রাপ্তিও লেখা থাকে, ইস্যুও লেখা থাকে, উদ্বৃত্ত এবং মালের মূল্য এবং মালের মূল্য এবং মালের মূল্য লেখা থাকে। মালের মূল্য লেখা থাকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। ভাই বিন কার্ডে কি লেখা হয় না? বিন কার্ডে কি লেখা হয় না? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিন কার্ডে কি লেখা হয় না? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। ট্রিপল স্টার প্রশ্ন। ট্রিপল স্টার, এটাকে 3 স্টার দেন। এটাকে 3 স্টার দেন। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। সবাই কমেন্ট করেন তো। লেখেন বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। সবাই কমেন্ট করেন বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। সবাই কমেন্ট করেন বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। সবাই কমেন্ট করেন। আজকে যা বলবো তাই করবেন, ঠিক আছে? বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। সবাই বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। আচ্ছা, তাহলে মাল খতিয়ানে, মাল খতিয়ানে সবকিছুই লেখা হয়। মানে মাল খতিয়ানে মালের মূল্য লেখা থাকে। মাল খতিয়ানে কি থাকে? মাল খতিয়ানে মালের মূল্য লেখা থাকে। মালের মূল্য লেখা থাকে। বিন কার্ডে মালের মূল্য লেখা থাকে না। এই বাকিরা কই গেছেন? বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। তাহলে মালের মূল্য লেখা হয় কোথায়? মালের মূল্য লেখা হয় মাল খতিয়ানে। বোঝা গেল? মাল খতিয়ানে। ওকে, ভেরি গুড। তাহলে এই প্রশ্নটা আনসার করেন। কই আসছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। কই আসছে? সবাই আনসার করেন। এটা আনসার করেন। খেয়াল করেন তো কই আসছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে। বিন কার্ড রক্ষণের দায়িত্ব কার? মানে বিন কার্ড সংরক্ষণ করে কে? সবাই আনসার করেন তো। সবাই আনসার করেন। বিন কার্ড রক্ষণের দায়িত্ব কার? বিন কার্ড রক্ষণের দায়িত্ব কার? সবাই আনসার করেন।
ঠিক আছে, ভেরি গুড। তালহা জামান গ, সবার আগে আনসার করছে। প্রীতিকার গ, ইসরাত জাহান, রায়হান আক্তার, সবুজ মজুমদার সি। ভেরি গুড, এই তো পারতেছেন। এই যে বিন কার্ড রক্ষণের দায়িত্ব কার, তাহলে আমি কি বলছি? বিন কার্ড কই থাকে? বিন কার্ড থাকে হচ্ছে গুদাম ঘরে। কই থাকে? বিন কার্ড থাকে হচ্ছে গুদাম ঘরে। তাই সংরক্ষণ করে গুদাম রক্ষক। সংরক্ষণ করে কে? সংরক্ষণ করে হচ্ছে আপনার গুদাম রক্ষক। আনসার কত? আনসার হচ্ছে গ, গুদাম রক্ষক। বুঝা গেছে? আর বুঝতে পারছেন এটা? ওকে। আচ্ছা, এই যে নিচের কোনটি বিন কার্ডে লেখা হয় না? কোথায় আসছে? ইসলামী ইউনিভার্সিটিতে আসছে, মানে গুচ্ছ ইউনিভার্সিটি। এটা কি গুচ্ছ ইউনিভার্সিটি না? গুচ্ছ, অর্থাৎ গুচ্ছ ইউনিভার্সিটিতে আসছে। নিচের কোনটি বিন কার্ডে লেখা হয় না? আপনি বিন কার্ডে কোনটা লিখবেন না? মাল আগমনের তারিখ আপনি অবশ্যই লিখবেন। মোট মজুদ অবশ্যই লিখবেন। মাল নির্গমনের তারিখ অবশ্যই লিখবেন। বিন কার্ডে কি লেখা হয় না আমরা সবাই জানি। এক্স্যাক্টলি, রায়হান আক্তার, ভেরি গুড। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। প্রশ্ন আসছে, অবশ্যই প্রশ্ন আসছে, আমি তো জানি এখান থেকে প্রশ্ন আসবে। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। বিন কার্ডে মালের মূল্য লেখা হয় না। বুঝা গেল? অর্থাৎ আপনি বিন কার্ডে কি লিখবেন না? বিন কার্ডে আপনি মালের মূল্য লিখবেন না। পারা যাবে? ওকে, ওকে। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো, এখন আমরা যে জিনিসটা শিখবো এটা 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার। এখন আমরা যা শিখবো তা 100% ইম্পর্টেন্ট। বুঝা গেছে? এখন আমরা যা শিখবো, সবাই খুব সুন্দর করে মনোযোগ দেন। সবাই খুব সুন্দর করে মনোযোগ দিবেন। এখন কেউ আনসার করবেন না। এখন কেউ আনসার করবেন না, আমি বললে তখন আনসার করবেন। সবাই খুব সুন্দর করে মনোযোগ দিবেন, ঠিক আছে? একদম মাইন্ড ফ্রেশ, মাইন্ড ফ্রেশ করে সবাই ইয়া করবেন, ঠিক আছে? দেখেন কি বলছে ভাই। প্রথম কথা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি? প্রথম কথা হচ্ছে মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে, অর্থাৎ পণ্যের দাম বেড়ে যাওয়া। মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে পণ্যের দাম বেড়ে যাওয়া। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। বুঝা গেল? আচ্ছা, বলছে কোন মজুদ অধিক কার্যকর? কোন মজুদ অধিক কার্যকর? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এখন কথা হচ্ছে সবাই নোট করেন, অধিক কার্যকর মানে কি? সব ধরাই দিচ্ছি আপনাদেরকে। অধিক কার্যকর মানে কি? এই অধিক কার্যকর, এই কথাটার মানে হচ্ছে, অধিক কার্যকর এই কথার মানে হচ্ছে, অর্থাৎ যেখানে সমাপনী মজুদ পণ্য কম। অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে সমাপনী মজুদ পণ্য কম। বুঝা গেল? যেখানে সমাপনী মজুদ পণ্য কম, এটা হচ্ছে অধিক কার্যকর। মানে যেখানে সমাপনী মজুদ পণ্য কম, এটা হচ্ছে অধিক কার্যকর। কোন কার্যকর? অধিক কার্যকর। বুঝা গেছে? তাহলে যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে অধিক কার্যকর, অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে সমাপনী মজুদ পণ্য কম। যেখানে সমাপনী মজুদ পণ্য কম, এটা হচ্ছে অধিক কার্যকর। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া কেন? আমরা হিসাব বিজ্ঞানের একটা নীতিমালা আছে, সেটা হচ্ছে রক্ষণশীলতা। কি শীলতা? রক্ষণশীলতা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, রক্ষণশীলতা। এই রক্ষণশীলতার নীতি আমাদেরকে বলে যে মজুদ পণ্যের যখন দুইটা টাকা থাকবে, অর্থাৎ মজুদ পণ্যের যখন দুইটা টাকা থাকবে, তখন যেই টাকাটা কম, টাকাটা কম আপনাকে সেটাই নিতে হবে। এটা কে বলছে? এটা বলছে রক্ষণশীলতা নীতি। কে বলছে? রক্ষণশীলতা নীতি। তাহলে এই জন্য অধিক কার্যকর মানে হচ্ছে যেটা কম, সমাপনী মজুদ পণ্য যেখানে কম। বুঝা গেল আমার কথা? এটা হচ্ছে মূল বেসিক, যে অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে টাকাটা কম থাকবে। বুঝা গেল? সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস পড়বো, ঠিক আছে? মানে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা সবাই একটু কষ্ট করে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? ওকে। মুদ্রাস্ফীতি, প্রথমত হচ্ছে আপনাকে মুদ্রাস্ফীতির একটা কি করতে হবে, একটা আপনাকে ক্রিয়েট করতে, একটু ওয়েট করেন, আমি এটাকে ইরেজার করে নিই। একটু কষ্ট করেন, একটু।
আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে মুদ্রাস্ফীতি করব, ঠিক আছে? মানে এই যে দেখেন, আপনি প্রথমত এই যে ১ তারিখে ১০ টাকা। ১ তারিখে কত? ১০ টাকা। এটা কি? আমরা প্রথমত হচ্ছে এই যে মুদ্রাস্ফীতি আছে না? এই মুদ্রাস্ফীতির একটা কি করব? একটা সিচুয়েশন করব, ঠিক আছে? করতেছি। ১ তারিখে ১০ টাকা। কত? আপনি ধরেন মানে আপনি ধরেন যে কোনো একটা পণ্যের কোনো একটা পণ্যের ১ তারিখে ১০ টাকা। ১ তারিখে কত টাকা? ১০ টাকা। আপনি চাইলে এখানে ১০০ টাকাও দিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা। এরপরে ১০ তারিখে আমি কি বললাম ভাই? একটু আগে বললাম না যে মজুদ পণ্য মানে কি? মজুদ পণ্য মানে হচ্ছে আপনার পণ্যের দাম বেড়ে যাওয়া। তাহলে আপনি ১০ তারিখে কত? ১০ তারিখে হচ্ছে ২০ টাকা। ধরেন, আপনি এটাকে ধরেন। মানে আপনি চাইলে আপনার মতো করতে পারেন। কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে মুদ্রাস্ফীতির অবস্থা। যে ১ তারিখে কোনো একটা পণ্যের দাম মনে করেন ১০ টাকা। মুদ্রাস্ফীতি মানে কি? সেটা বৃদ্ধি পাবে। সেটা বৃদ্ধি পাবে। তাহলে ১০ তারিখে অবশ্যই ২০ টাকা হবে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এটাই কি? মুদ্রাস্ফীতি। এখন বলছে কোন মজুদ অধিক কার্যকর? কোন মজুদ অধিক কার্যকর? ভালো কথা। আচ্ছা, এখন মনে করেন আপনি প্রথমত কি করবেন? FIFO। প্রথমত কি? FIFO। আপনি যদি প্রথম FIFO ব্যবহার করেন, কি ব্যবহার করেন? যদি আপনি প্রথমত FIFO ব্যবহার করেন, FIFO মানে কি? FIFO মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আপনি আগের পণ্য আগে বিক্রয় করবেন। FIFO মানে কি? FIFO মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আগের পণ্য আপনি আগে বিক্রয় করবেন। এটা হচ্ছে FIFO। এটা কি? FIFO, যে আগের পণ্য আগে বিক্রয় করবেন। রাইট? ওকে। তাহলে আগের পণ্য কত ভাই? এই যে ১ তারিখ, এটা কি সবার প্রথমে না? আগে না? আগে। তাহলে আপনি যদি ১ তারিখের পণ্য বিক্রয় করে দেন, তাহলে আপনার হাতে থাকবে কত? হাতে এই ২০ টাকা থাকবে না? বলেন তো আমাকে। আপনি যদি ১ তারিখে মানে আপনি যদি FIFO মানে আপনি যদি FIFO তে ফলো করেন, আপনি যদি FIFO ফলো করেন, তাহলে FIFO মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের পণ্য আপনাকে আগে বিক্রয় করতে হবে। যদি আপনি আগের পণ্য আগে বিক্রয় করেন, তাহলে কত থাকবে? এই ২০ টাকা থাকবে না? এই যে ২০ টাকা আছে না? এটা কি? সমাপনী মজুদ। এটা কি? সমাপনী মজুদ। ওকে। এবার আমরা লিফো করব। কি করব? লিফো। ভাই লিফো মানে কি? লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে শেষের পণ্য আপনাকে আগে বিক্রি করতে হবে। শেষের পণ্য। শেষের পণ্য কোনটা? এই যে ১০ তারিখ, এটা শেষের পণ্য না? বলুন তো আমাকে। এই ১০ তারিখ কি শেষের পণ্য না? যদি আপনি এই ১০ তারিখের পণ্য বিক্রয় করেন সবার আগে, হাতে থাকে কে? হাতে এই ১০ টাকা থাকে না? হাতে অবশ্যই ১০ টাকা থাকে। বুঝতে পারছেন এই কথাটা? সবাই এই কথাটা বুঝতে পারছেন? সবাই আমার এই কথাটা বুঝতে পারছেন? সবাই এটা বুঝতে পারছেন? আচ্ছা। এখন আমাকে বলুন তো আপনি কোন পদ্ধতি ফলো করার কারণে মজুদ পণ্য কম আসছে? এই যে খেয়াল করেন, এটাও মজুদ পণ্যের টাকা। এটাও মজুদ পণ্যের টাকা। বুঝা গেল? কোন পদ্ধতিতে টাকা সবচেয়ে কম আসছে? এই যে লিফোতে না? লিফোতে না? তা আমি কি বললাম? অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে টাকার পরিমাণ কম থাকবে। অধিক কার্যকর মানে যেখানে টাকার পরিমাণ কম থাকবে। টাকার পরিমাণ কম কোথায় বলেন তো? লিফোতে না? এই যে লিফোতে টাকার পরিমাণ কম না? তার মানে কি এটা অধিক কার্যকর না? এটা অধিক কার্যকর না? বুঝতে পারছেন? সবাই কমেন্ট করেন তো। হ্যাঁ, লিফো। বুঝতে পারছেন? সবাই ভাই একটা নিয়ম বুঝলে আপনি হাজারটা প্রশ্ন সমাধান করতে পারবেন। আপনি একটা নিয়ম বুঝেন। এই যে সবাই কি এই সিস্টেমটা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আবার বুঝাচ্ছি, খেয়াল করেন। সবাই আবার খেয়াল করেন, আমি আপনাদেরকে আবার বুঝাচ্ছি। ভাই প্রথমত হচ্ছে নিজেদের মতো করে, প্রথমত হচ্ছে একদম নিজেদের মতো করে একটা টাকার অ্যামাউন্ট বসাবেন। মুদ্রাস্ফীতি না? মুদ্রাস্ফীতি তার মানে কি? ১ তারিখে মনে করেন আপনি ১০০ টাকার একটা প্রোডাক্ট কিনলেন। ১ তারিখে ১০০। ১০ তারিখে ৫০০। কত? ৫০০। এটা কি? একটা মুদ্রাস্ফীতির সিচুয়েশন। আপনি নিজের মতো করে করেন, কোনো সমস্যা নাই। ওকে।
করার ফলে আমি কি বের করব? আমি বের করব হচ্ছে সমাপনী মজুদ। কি বের করব? আমি সমাপনী মজুদ বের করব। কি বের করব? আমি সমাপনী মজুদ বের করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমি প্রথম কাজ কি? FIFO দিয়ে করি। প্রথম কাজ কি? আমি FIFO দিয়ে করি। ভালো কথা। আমি FIFO দিয়ে করি। সমস্যা নাই। FIFO মানে কি? FIFO মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। FIFO মানে কি? FIFO মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে আপনি এই পণ্যটা বিক্রি করলেন। এটা হচ্ছে FIFO। এটা কি? FIFO। বিক্রি করার ফলে আপনার হাতে আছে কি বলেন তো? এই ৫০০ টাকা হাতে আছে না? এখনো হাতে আছে না? এটা আপনার হাতে আছে। তার মানে কত? ৫০০। কত? ৫০০। এরপরে আপনি ব্যবহার করবেন লিফো। কি ব্যবহার করবেন? আপনি লিফো ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? লিফো। লিফো মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। মানে শেষের পণ্য আগে বিক্রি করবেন না, আগে বিক্রি করবেন। খেয়াল করেন তো, এই যে কত? এটা বিক্রি করবেন আপনি। এটা বিক্রি করবেন। এটা বিক্রি করার ফলে হাতে কে থাকে বলেন তো? হাতে এই ১০০ থাকে না? হাতে থাকে আপনার ১০০। কত? হাতে থাকে হচ্ছে আপনার ১০০। বুঝা গেছে? এটা হচ্ছে FIFO আর LIFOর কন্ডিশন করার পরে। আমরা জানি রক্ষণশীলতার নীতি অনুযায়ী ২ টা সমাপনী মজুত পণ্যের ২ টা সমাপনী মজুত পণ্যের মধ্যে যেখানে টাকার পরিমাণ কম থাকবে, যেখানে টাকার পরিমাণ কম থাকবে সেটা অধিক কার্যকরী। সেটা অধিক কার্যকরী না, সেটা আপনার অধিক কার্যকরী। সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে আপনার অধিক কার্যকরী। সেটা কি? সেটা হচ্ছে আপনার অধিক কার্যকরী। তাহলে অধিক কার্যকরী কোনটা বলেন তো? এই যে আপনি যখন লিফো ব্যবহার করবেন তখন কি মজুত পণ্যের মজুত পণ্য কম না? আর মজুত পণ্য কম মানে কি? এটা লিফো। এটা কি? লিফো। এটা অধিক কার্যকর। বুঝছেন? এটা অধিক কার্যকর। এটা অধিক কার্যকর। বুঝা গেল? সবাই আমারে কমেন্ট করেন তো। বুঝছেন এটা? সবাই একটু কষ্ট করে কমেন্ট করেন তো, বুঝছেন? এই যে সবাই ক্লিয়ার কিনা? সবাই বুঝছেন? আরে বাকিরা কমেন্ট করেন না কেন? বাকিরা কই সবাই? আচ্ছা, এটা যদি বুঝেন আমরা পরবর্তীতে চলে যাই। ঠিক আছে? পরবর্তী। এটা বুঝছেন সবাই? বাকিরা সবাই কমেন্ট করতে হবে তো? কি একটা অবস্থা? সবাই কই? সবাইকে কমেন্ট করতে হবে। বাকিরা ক্লাস করেন না নাকি? আচ্ছা, এবার দেখেন কি বলছে? আমরা এবার এটা দেখি। এটা দেখি। একটি পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিরভাগ ক্রয় করা সাপেক্ষে খেয়াল করেন। দাম বৃদ্ধির পরিস্থিতি। কি বলছে? দাম বৃদ্ধির পরিস্থিতি। তার মানে কি? দাম বৃদ্ধি। কি বলছে? দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুত পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুত পণ্যের মূল্য বেশি দেখাবে? কি বলছে? মজুত পণ্যের মূল্য বেশি দেখাবে। বুঝা গেল? দাম বৃদ্ধি। তাহলে আপনি একটা ইয়ে করেন, দাম বৃদ্ধি মানে কি? দাম বৃদ্ধি মানে কি? মুদ্রাস্ফীতি। তাহলে আগের মতো করেন। ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা করলেন, দাম বৃদ্ধি হইছে। এটা কি? দাম বৃদ্ধির পরিস্থিতি। আপনি কি বের করবেন? সমাপনী মজুদ। কি বের করবেন? আপনি সমাপনী মজুদ বের করবেন। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে প্রথম কি? প্রথম হচ্ছে আমরা করব FIFO। প্রথম করব কি? FIFO। আপনি যদি FIFO করেন, মানে আপনি যদি এটা সবার আগে বিক্রি করেন, হাতে থাকে কে? হাতে থাকে ২০ টাকা। কত? ২০ টাকা। এটা আপনার হাতে থাকে। এরপরে আপনি যদি LIFO করেন, LIFO, LIFO মানে কি? এটা না? LIFO মানে কি? এটা না? তাহলে হাতে থাকে কে? হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। কি? ১০ টাকা। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে মজুত পণ্যের মূল্য বেশি দেখাবে। আমাকে বলেন তো, এই যে এখানে মজুত পণ্যের মূল্য বেশি কই দেখাচ্ছে? সবাই আমাকে কমেন্ট করেন তো, মজুত পণ্যের মূল্য কই দেখাচ্ছে? মজুত পণ্যের মূল্য বেশি কই দেখাচ্ছে? সবাই কমেন্ট করেন তো। এই যে খেয়াল করেন, FIFO, এই FIFO তে
সমাপনী মজুদ পণ্য বেশি দেখাচ্ছে না? বেশি দেখাচ্ছে না? অবশ্যই বেশি দেখাচ্ছে। এখানে কি? এখানে কম দেখাচ্ছে না? অবশ্যই কম দেখাচ্ছে। পারা যাবে? FIFO এক্সাক্টলি ভেরি গুড। তালহা জামান, ইসরাত জাহান, সরকার বিশ্বজিৎ, সবুজ মজুমদার, FIFO ভেরি গুড। ওকে। থ্যাংক ইউ। বুঝতে পারছেন সবাই? তাহলে কি বলছে? দাম বৃদ্ধির পরিস্থিতি। দাম বৃদ্ধির পরিস্থিতি মানে কি? মুদ্রাস্ফীতি। এরকম করে করবেন। করে আপনি জাস্ট করে দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? কি বলছে? সমাপনী মজুদ পণ্য কোথায় বেশি? কোথায় বেশি দেখাতে হচ্ছে? ফিফোতে বেশি। বোঝা গেছে? ফিফোতে বেশি। পারা যাবে? ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সটে চলে যাই আমরা। ওকে। আচ্ছা। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট। ঠিক আছে? আমরা এবার নেক্সটে চলে যাই। আচ্ছা, এবার আমরা চলে যাই। কি বলছে? মূল্য বৃদ্ধির সময়। কি বলছে? মূল্য বৃদ্ধির সময়। তার মানে মুদ্রাস্ফীতি না? মুদ্রাস্ফীতি। কোন পদ্ধতি নিট আয় বেশি প্রদর্শন করবে? নিট আয় বেশি প্রদর্শন করবে। ভাই, আপনাদেরকে পড়াইছিলাম না? সমাপনী মজুদ পণ্য একটা সম্পদ। সমাপনী মজুদ পণ্য কি বলেন তো? আমরা সবাই জানি সমাপনী মজুদ পণ্য হচ্ছে একটা চলতি সম্পদ, মানে একটা সম্পদ। একটা সম্পদ। আচ্ছা, সম্পদের সাথে সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ না? সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ না? পড়াইছিলাম না যে সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ। মানে কি? যদি সম্পদ বৃদ্ধি পায়, যদি সম্পদ বৃদ্ধি পায়, যদি সম্পদ বৃদ্ধি পায়, তাহলে কি হবে? আয় বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাইলে আয় বৃদ্ধি পাবে। পড়াইছিলাম না? পড়াইছি। এরপরে সম্পদের সাথে সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক নেগেটিভ। পড়াইছিলাম কি না? পড়াইছিলাম যে সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক নেগেটিভ। মানে যদি সম্পদ বৃদ্ধি পায়, যদি সম্পদ বৃদ্ধি পায়, আয় কি হবে? সরি, ব্যয় হ্রাস পাবে। ব্যয় কি পাবে? হ্রাস পাবে। এটাই তো পড়াইছিলাম যে সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ, সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক নেগেটিভ। পড়াইছিলাম না? পড়াইছি। এবার আমরা এবার আমরা সমাধান করি। এবার আমরা সমাধান করি। বুঝতে পারছেন? এবার আমরা সমাধান করব। ঠিক আছে? এবার আমরা কি করব? এবার আমরা একটু ইরেজার করে নিই। পড়াইছিলাম যে সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ। সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ। মানে সম্পদ বৃদ্ধি পাইলে আয় বৃদ্ধি পায়। সম্পদ হ্রাস পাইলে আয় হ্রাস পায়। পড়াইছিলাম না? পড়াইছিলাম। ওকে। আবার আগের মতো করেন। কি বলছে? মূল্য বৃদ্ধির সময়। কি বলছে? মূল্য বৃদ্ধির সময়। কোনো কথা নাই। মূল্য বৃদ্ধির সময়। কখন? মূল্য বৃদ্ধির সময়। তাহলে সবাই করেন ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। আমরা কি করব? আমরা সমাপনী করব। কি করব? আমরা সমাপনী বের করব। ঠিক আছে? আচ্ছা। প্রথম কি? প্রথম হচ্ছে FIFO। প্রথম কি? FIFO। আপনি যদি এটা বিক্রি করেন ১ তারিখে ১০ টাকা, কি থাকে বলুন তো? হাতে হচ্ছে আপনার থাকে হচ্ছে এই যে ২০, এটা হচ্ছে আপনার হাতে থাকে। বুঝা গেল? এরপরে আপনি যদি লিফো করেন, কি করেন? আপনি যদি লিফো করেন, লিফো মানে কি? এটা না, এটা হচ্ছে লিফো। তাহলে হাতে থাকে কে? হাতে থাকে হচ্ছে ১০ টাকা। কত টাকা? ১০ টাকা। ওকে। এখন খেয়াল করেন তো কোন পদ্ধতিতে সম্পদ সবচেয়ে বেশি? মানে সমাপনী মজুদ পণ্য কোথায় বেশি? খেয়াল করেন তো ফিফোতে বেশি না? ফিফোতে বেশি না? মানে ফিফোতে সমাপনী মজুদ পণ্য বেশি না? আচ্ছা, আমাকে বলুন তো সমাপনী মজুদ পণ্য সম্পদ না? বলুন তো ভাই, সমাপনী মজুদ পণ্য সম্পদ না? তো সম্পদ যদি বেশি হয়, কি বলছিলাম? আয় বেশি বলছিলাম না? সম্পদ বেশি মানে কি? আয় বেশি। সম্পদ বেশি মানে কি? আয় বেশি। তাহলে ফিফোতে সম্পদ বেশি। ফিফোতে সম্পদ বেশি। ফিফোতে সম্পদ বেশি। সম্পদ বেশি মানে কি? আয় বেশি না? সম্পদ বেশি মানে কি? আয় বেশি না? তাহলে এখানে কি হবে? এটা হবে ফিফো। কি হবে? ফিফো। পারা যাবে?
এই পারা যাবে এটা? এই বুঝছেন? এটা বুঝছেন সবাই? এই সবাই এটা বুঝছেন? কি বলছে? মূল্য বৃদ্ধির সময় কোন পদ্ধতি নিটাই প্রদর্শন করবে? বুঝা গেল? নিটাই, নিটাই প্রদর্শন। বুঝতে পারছেন সবাই? আমারে সবাই একটু জানান তো, বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। আচ্ছা, আপনারা যারা এই প্রশ্নটা পারবেন, সবাইকে একটা চকলেট দেওয়া হবে। সবাইকে মাস্ট বি চকলেট দিব দেখা হইলে। কোনো কোনো কথা নাই, ঠিক আছে? সবাই এটা আনসার করেন তো। সবাই এটা আনসার করেন তো। এটা। এটা আনসার করেন তো, কি হবে আনসার? সবাই। এটা যারা পারবেন, যারা এটা পারবেন, সবাইকে চকলেট দেওয়া হবে। বলুন তো এটা আনসার কি হবে? বলেন। এটা সব আনসার করেন। মূল্যস্ফীতির সময় মজুত পণ্য মূল্যায়নের কোন পদ্ধতিতে কর এড়ানোর সুযোগ বেশি থাকে? কর এড়ানোর সুযোগ বেশি থাকে। মানে কর, আপনি কর এড়ানো মানে কি? কর এড়ানো মানে কি? আপনি কর কম দিবেন। কর এড়ানো মানে কি? আপনি কর কম দিবেন। কর এড়ানো মানে কি? আপনি কর কম দিবেন। লিফো, ভেরি গুড। রায়হান আক্তার। এই রায়হান আক্তার, আপনি সবার আগে চকলেট চকলেট পাবেন। সবার আগে মাস্ট বি আপনি চকলেট পাবেন। সমস্যা নাই। আপনি কুমিল্লা ইউনিভার্সিটিতে আইসা একটু আমারে আমার সাথে দেখা করেন। ঠিক আছে? মাস্ট বি আপনার চকলেট দিব। সবার আগে আপনি আনসার করছেন। আপনি আপনি কুবিতে আইসা আমারে নক দেন। পরীক্ষা দিতে আসলে আমারে নক দেন কুবিতে আসলে। ঠিক আছে? আপনি দেখা করেন। আপনাকে মাস্ট চকলেট দেওয়া হবে। বাকিদেরকে দেওয়া হবে না। তারা আনসার করছেন লেটে। যে সবার আগে পারছে তাকে দেওয়া হবে। ঠিক আছে? কুবিতে আসলে আপনি দেখা করেন চকলেটের জন্য। ঠিক আছে? অনলি ফর চকলেট। ওকে? আচ্ছা, সেম কথা। সেম কথা। মূল্যস্ফীতি মানে কি? মূল্যস্ফীতি মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি। ওকে। তাহলে ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। ভালো করে বুঝেন। আমরা কি বের করব? আমরা সমাপনী মজুদ বের করব। আমরা সমাপনী মজুদ বের করব। ঠিক আছে? প্রথম কাজ কি? ফিফো। প্রথম কাজ কি? ফিফো। ফিফোতে যদি আপনি বিক্রি করেন, তাহলে হাতে থাকে কি? হাতে থাকে ২০ টাকা। এই ২০ টাকা আপনার হাতে থাকে। বুঝা গেল? যদি আপনি লিফোতে বিক্রি করেন, লিফো মানে এটাতে বিক্রয় করেন, তাহলে হাতে থাকে ১০ টাকা। কত? ১০ টাকা। কত? ১০ টাকা। এতটুকু তো বুঝছেন। এরপরে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের সাথে আমি কি বললাম? সম্পদ না? সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ। যদি সম্পদ বৃদ্ধি হয়, কি হয়? সবাই যদি সম্পদ বৃদ্ধি হয়, কি হয়? যদি হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি হয়, ঠিক আছে? অর্থাৎ যদি আপনার অর্থাৎ যদি আপনার সম্পদ বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়? যদি আপনার সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি মানে কি? সম্পদ বৃদ্ধি মানে আয় বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি মানে কি? আয় বৃদ্ধি। আর যখন আপনার আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি মানে কি বলুন তো? আয়কর বৃদ্ধি না? আয় বৃদ্ধি মানে কি? আয় বৃদ্ধি মানে হচ্ছে আয়কর বৃদ্ধি। আয়কর বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি মানে সম্পদ সবচেয়ে বেশি কোথায়? এই যে ফিফো। ফিফোতে সম্পদ সবচেয়ে বেশি। সম্পদ বেশি মানে কি? আয় বেশি। আয় বেশি। আয় বেশি মানে কি? আয় বেশি মানে হচ্ছে আয়কর বেশি দিতে হবে। আয়কর আপনাকে বেশি দেওয়া লাগবে। কিন্তু আপনার প্রশ্নে কি জানতে চাইছে? যে আয়কর কম। কোথায় আপনি আয়কর কম দিবেন? আচ্ছা, এই যে দেখেন, এই যে লিফো, এখানে সমাপনী মজুত পণ্য কম না? সমাপনী মজুত পণ্য কম মানে কি? সম্পদ কম। সমাপনী মজুত পণ্য কম মানে কি? সম্পদ কম। আর সম্পদ কম মানে কি? সম্পদ কম মানে হচ্ছে আয় কম। আয় কম মানে কি? আয় কম মানে হচ্ছে আয়কর কম।
দিস ইজ দ্য আনসার, লিফো। দিস ইজ দ্য আনসার, লিফো। এই যে লিফোতে আপনার কি আয়কর সবচেয়ে কম। বুঝা গেল? এই সবাই বুঝছেন? বলুন তো। এই সবাই বুঝছেন? সবাই কমেন্ট করেন তো বুঝছেন কিনা। এই যে সবাই কমেন্ট করতে হবে তো। সবাই কমেন্ট করতে হবে, বুঝছেন কিনা। ওকে, আনসার করেন, আনসার করেন। সবাই ১ নাম্বার দিয়ে আনসার করেন। মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ অধিক কার্যকর? সবাই আনসার করেন। সবাই আনসার করেন। মুদ্রাস্ফীতির সময় মুদ্রাস্ফীতির সময় কোন মজুদ অধিক কার্যকর? অধিক কার্যকর মানে কি? একটু আগে পড়াইলাম। অধিক কার্যকর। অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে যেখানে সমাপনী মজুদ পণ্য কম। অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে সমাপনী মজুদ কম। অধিক কার্যকর মানে কি? অধিক কার্যকর মানে হচ্ছে সমাপনী মজুদ কম। বুঝা গেল? তাহলে ১ তারিখে ১০ টাকা, ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। ওকে। এটা কি? সমাপনী মজুদ বের করব। যদি আপনি FIFO করেন, FIFO, যদি আপনি FIFO করেন, যদি আপনি FIFO করেন, হাতে থাকে হচ্ছে আপনার ২০ টাকা। কত? ২০ টাকা। যদি আপনি LIFO করেন, LIFO, যদি আপনি লিফো করেন, হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। এটা হচ্ছে সমাপনী মজুদ। এটা কি? সমাপনী মজুদ। আমরা জানি সমাপনী মজুদ পণ্য যখন ২ টা দাম দেওয়া থাকে, যখন সমাপনী মজুদ পণ্যের ২ টা দাম দেওয়া থাকে, যেখানে টাকার পরিমাণ কম, যেখানে টাকার পরিমাণ কম, সেটা অধিক কার্যকর। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এই যে লিফো। আনসার কোনটা? লিফো। পারা যাবে? কই আসছে দেখেন তো। এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। পারবেন? ওকে। আচ্ছা। এবার এটা আনসার করেন তো। এটা আনসার করেন তো। ২ নাম্বার আমি দেখি। ২ নাম্বার যে পারবেন তাকে আরো একটি চকলেট দেওয়া হবে। ২ নাম্বার। এই ২ নাম্বার যে পারবেন তাকে আরো একটি চকলেট দেওয়া হবে। দেখি কার আগে মানে কে সবার আগে আনসার করতে পারেন। তাকে একটা চকলেট দেওয়া হবে। আমি চকলেট দিব, সমস্যা নেই। কুমিল্লা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে আসবেন, দেখা তো ইনশাল্লাহ হবে। দেখা হইলে সবার নাম মনে রাখা আছে, সবাইকে চকলেট দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে ২ নাম্বারটা আনসার করেন। মালের নিম্নগামী বাজার মূল্যের সময় সবার আগে আনসার করছে তালহা জামান। তাহলে মালের নিম্নগামী বাজার মূল্যের সময় মাল নির্গমনে কোন পদ্ধতির প্রয়োগ যুক্তিযুক্ত? প্রথমত আপনাকে বুঝতে হবে ভাই যুক্তিযুক্ত মানে কি? যুক্তিযুক্ত মানে হচ্ছে এই যুক্তিযুক্ত মানে কি? যেখানে সমাপনী মজুদ পণ্য কম। যেখানে যেখানে সমাপনী মজুদ কম। এটা মানে হচ্ছে যুক্তিযুক্ত। এটার মানে কি? এটার মানে হচ্ছে যুক্তিযুক্ত। এটার মানে কি? এটার মানে হচ্ছে রায়হান আক্তার আপনার চকলেট কাটা। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যুক্তিযুক্ত। এটার মানে কি? যুক্তযুক্ত। ওকে। মালের নিম্নগামী মূল্য। কি মূল্য? নিম্নগামী মূল্য। এখানে কি মালের ঊর্ধ্বগাম বলছে? মালের ঊর্ধ্বগাম বলে নাই। মানে মালের নিম্নগামী মূল্য। তাহলে আপনি খেয়াল করেন তো ১ তারিখে যদি একটা কোন পণ্যের দাম ১০ টাকা হয়, তাহলে ১০ ২ তারিখে ২ তারিখে নিম্নগাম মানে কি? নিম্নগাম মানে কি? পণ্যের দাম কমে যাওয়া। তাহলে ২ তারিখে ৫ টাকা না? ধরেন, ধরেন ২ তারিখে কত? ধরেন ২ তারিখে ৫ টাকা। ঠিক আছে? মানে হচ্ছে দেখেন নিম্নগাম মানে মালের মূল্য কমে যাওয়া। তাহলে কোন একটা প্রোডাক্টের দাম যখন ১ তারিখে ১০ টাকা হয়, তাহলে ২ তারিখে ৫ টাকা ৫ টাকা হয়ে গেছে। এটাই তো মালের নিম্নগাম। এটাই তো মালের নিম্নগাম মূল্য। ওকে। এবার আপনি সমাপনী মজুত পণ্য বের করেন। করছেন? ওকে। যখন আপনি FIFO করবেন, যখন আপনি FIFO করবেন, তখন যখন আপনি FIFO করবেন, হাতে থাকে হচ্ছে আপনার ৫ টাকা। যখন আপনি LIFO করবেন, হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। বুঝা গেল? তাহলে বলছে এই যে এটা কি বলেন তো? এটা হচ্ছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ। আমরা জানি সমাপনী মজুদ পণ্য যেখানে সবচেয়ে কম
ওইটা যুক্তিযুক্ত। তাহলে সমাপনী মজুদ পণ্য কোথায় কম? এই যে ফিফোতে কম। এই যে ফিফোতে সমাপনী মজুদ পণ্য কম। তাই আনসার হচ্ছে ফিফো। আনসার কি? ফিফো। এই যে রায়হান আক্তার, আপনি ক্লিয়ার? রায়হান আক্তার, আপনি ক্লিয়ার হইছেন? মালের নিম্নগামী মূল্য, মালের নিম্নগামী মূল্য মানে হচ্ছে, বুঝছেন আপনি? মালের নিম্নগামী, তাল হাজার উল্টা, এভাবে করলে হবে না, নিয়ম করে করেন, ঠিক আছে? মালের নিম্নগামী মূল্য, বুঝতে পারছেন? বুঝা গেল মালের নিম্নগামী মূল্য কাকে বলে, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটা করেন তো সবাই। কি বলছে? এই যে কোন পরিস্থিতি? দাম বৃদ্ধির পরিস্থিতি। কোন পরিস্থিতি? দাম বৃদ্ধির পরিস্থিতি। তার মানে কি দাম বৃদ্ধি হবে? ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। এই যে দেখেন, এখানে কি মালের নিম্নগাম বলছে? মালের নিম্নগামী বলে নাই। এখানে বলছে দাম বৃদ্ধি। মানে দাম বৃদ্ধি পাবে। তাহলে দাম বৃদ্ধির পরিস্থিতি, ওকে। কি বলছে? প্রশ্ন বলছে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে। মানে কোথায় সমাপনী মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে? ভালো কথা। যদি আপনি ফিফো করেন, যদি আপনি ফিফো করেন, তাহলে হাতে থাকে হচ্ছে ২০ টাকা। কত? ২০ টাকা। যদি আপনি লিফো করেন, মানে এই লিফো করেন, হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। কত থাকে? ১০ টাকা। কি বলছে? সমাপনী মজুদ পণ্য কোথায় বেশি? ভাই দেখেন তো, এই যে ফিফোতে সমাপনী মজুদ পণ্য বেশি না? এই যে ফিফোতে সমাপনী মজুদ পণ্য বেশি না? এখানে তো কম হবে না। ফিফোতে বেশি। তার মানে আনসার হচ্ছে ফিফো। আনসার কি? ফিফো। পারা যাবে? আনসার কি? আনসার হচ্ছে ফিফো। পারবেন? ভেরি গুড। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু আগে পড়াইলাম যে মূল্য বৃদ্ধির সময় কোন পদ্ধতির নীতিটাই বেশি প্রদর্শন করে, পড়াইছিলাম না একটু আগে? যে মূল্য বৃদ্ধির সময় কোন পদ্ধতির নীতি, এই যে খেয়াল করেন, মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধি ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। ভালো কথা। তাহলে কি হবে? যদি আপনি ফিফো করেন, যদি আপনি ফিফো করেন, তাহলে হাতে থাকে হচ্ছে ২০ টাকা। যদি আপনি লিফো করেন, হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। তাহলে বলছে নিট আয়, নিট আয়। তার মানে যেখানে সমাপনী মজুদ পণ্য বেশি, এই যে এখানে সমাপনী মজুদ পণ্য বেশি, তার মানে আয়ও বেশি। সম্পদ বেশি, সম্পদ বেশি, আয় বেশি। সম্পদ বেশি, আয়ও বেশি। তাহলে আনসার কত? আনসার হচ্ছে ফিফো। এই বুঝতে পারছেন এগুলো? এগুলো বুঝতে পারছেন? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আবার আসছে কর এড়ানো। এই যে একটু আগে পড়াইলাম এটা। এটা পড়াইছি না একটু আগে? কর এড়ানো। পড়াইছিলাম না একটু আগে? কর এড়ানো। মানে কোথায় আপনি কর এড়াইতে পারবেন? এই মূল্যস্ফীতি, মানে মুদ্রাস্ফীতির সময়। ঠিক আছে? একটু আগে পড়াইছিলাম মুদ্রাস্ফীতির সময়। পারা যাবে? এই যে কোথায় আপনি কর কম দিবেন? কর আপনি কোথায় কম দিবেন? ঠিক আছে? সেম ভাবে ১ তারিখে ১০, ২ তারিখে ২০। যদি আপনি ফিফো করেন, যদি আপনি ফিফো করেন, তাহলে হাতে থাকে হচ্ছে ২০ টাকা। যদি হচ্ছে আপনি লিফো করেন, হাতে হচ্ছে আপনার ১০ টাকা। ঠিক আছে? এটা সমাপনী মজুদ। যেখানে সম্পদ কম, এই যে লিফো, লিফোতে সম্পদ কম। লিফোতে সম্পদ কম। সম্পদ কয় মানে আয় কম। আয় কম মানে কি? আয়কর কম। আয় কম মানে কি? আয় কম মানে হচ্ছে আয়কর কম। বুঝা গেল? তাহলে আনসার হচ্ছে লিফো। আনসার কি? লিফো। আনসার কি? লিফো। ওকে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা দেখেন। সবাই এই প্রশ্নটা দেখেন। ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? রাবিতে আসছে ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল্য বৃদ্ধির সময় লিফো প্রকাশ করে। লিফো প্রকাশ করে। খেয়াল করেন তো, এই যে এখানেও কি আছে? ফিফো। এখানেও কি আছে? ফিফো। এখানেও কি আছে? ফিফো। তাহলে
মূল্য বৃদ্ধির সময় লিফো প্রকাশ করে কি? ফিফো। মানে ফিফোর কি প্রকাশ করে? মুনাফা না? কি? মুনাফা না? আচ্ছা। এবার আমরা দেখব মুনাফা দেখব। ঠিক আছে? ওকে। মুনাফা দেখব। ভালো কথা। মূল্য বৃদ্ধির সময় ১ তারিখে ১০ টাকা, ২ তারিখে ২০ টাকা। এটা হচ্ছে মূল্য বৃদ্ধি। এবার আমরা সমাপনী মজুত পণ্য করব। যদি আপনি ফিফো করেন, ভালো করে বুঝেন, যদি আপনি ফিফো করেন, হাতে থাকে হচ্ছে ২০ টাকা। যদি আপনি লিফো করেন, হাতে থাকে হচ্ছে আপনার ১০ টাকা। তাহলে মূল্য বৃদ্ধির সময় লিফো কি প্রকাশ করে বলেন তো? এখন খেয়াল করেন। এই যে খেয়াল করেন তো এটা কি? যখন আপনি ফিফো করলেন, তাহলে ফিফোতে কি সম্পদ বেশি না? ফিফোতে সম্পদ বেশি না? আর সম্পদ বেশি মানে কি? সম্পদ বেশি মানে কি? আয় বেশি না? সম্পদ বেশি মানে কি? আয় বেশি না? আয় বেশি। ওকে। লিফো, খেয়াল করেন তো লিফো কি প্রকাশ করে? লিফোতে কি সম্পদ কম না? সম্পদ কম মানে কি আয় কম না? তাহলে খেয়াল করেন লিফো কি প্রকাশ করে? ফিফোতে আপনার সম্পদ বেশি, লিফোতে সম্পদ কম না। তাহলে লিফো প্রকাশ করে ফিফো, ফিফোর থেকে কম মুনাফা না, তাই ফিফো এর কম মুনাফা। আনসার হচ্ছে সি। আনসার কি? সি। আনসার কত? আনসার হচ্ছে সি। যে মূল্য বৃদ্ধির সময় লিফো প্রকাশ করে ফিফো এর কম মুনাফা। পারা যাবে? মূল্য বৃদ্ধির সময় বুঝা গেল? মূল্য বৃদ্ধির সময় লিফো প্রকাশ করে ফিফো এর কম মুনাফা। পারা যাবে? পারা যাবে? আচ্ছা, এটা আনসার করেন তো। এই যে এটা কিন্তু হট, একদম খুবই গরম গরম প্রশ্ন, মানে এইটা একদম ইম্পর্টেন্ট। সমাপনী মজুদ, খেয়াল করেন তো কি বলছে? সমাপনী মজুদ কম দেখালে, সমাপনী মজুদ কম দেখালে কি বেশি দেখানো হবে? ভাই, সমাপনী মজুদ পণ্যের সাথে সম্পর্ক আছে দুইটা। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা হচ্ছে আয়। অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের সাথে সম্পর্ক আছে দুইটা জিনিসের। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা হচ্ছে আয়। আমরা জানি সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। সমাপনী মজুদ পণ্য কি? সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। আমরা জানি সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক পজিটিভ নেগেটিভ। সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে নেগেটিভ, সম্পদের সাথে আয়ের সম্পর্ক হচ্ছে পজিটিভ। ঠিক আছে? ওকে। সমাপনী মজুদ কম, সমাপনী মজুদ পণ্য কম মানে কি? আমরা সবাই জানি সমাপনী মজুদ পণ্য কম মানে কি? সমাপনী মজুদ কম, সমাপনী মজুদ কম এর মানে কি? এর মানে সম্পদ কম। এর মানে কি? সম্পদ কম। সম্পদ কম এর মানে কি? আয় কম। সম্পদ কম মানে কি? আয় কম। আয় কম মানে কি? ব্যয় বেশি না? আয় কম মানে কি? ব্যয় বেশি না? কি বলছে? বেশি দেখানো হবে। কোনটা বেশি দেখানো হবে? এই যে বিক্রিত পণ্যের ব্যয় না? বুঝা গেল? বিক্রিত পণ্যের ব্যয় আপনি বেশি দেখাবেন না? বুঝছেন? তাহলে সমাপনী মজুদ পণ্য কম দেখালে বেশি দেখানো হবে কি? বেশি দেখানো হবে বিক্রিত পণ্যের ব্যয়। বুঝছেন? পারা যাবে? ওকে। আচ্ছা, খেয়াল করেন, এটা ভালো করে দেখেন। কানন কোম্পানি সমাপনী মজুদ ৪০০ টাকা অবনমিত দেখানো। অবনমিত, অবনমিত মানে কি? সবাই নোট করেন। অবনমিত, অবনমিত মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য কম। অবনমিত মানে কি? অবনমিত মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য কম। আচ্ছা, তাহলে কি বলছে?
সমাপনী মজুদ পণ্য 400 টাকা কম দেখানো হয়েছে। কত টাকা কম দেখানো হয়েছে? সমাপনী মজুদ পণ্য 400 টাকা কম দেখানো হয়েছে। তাহলে কি বলছে? বিক্রিত পণ্যের ব্যয়। কি বলছে? বিক্রিত পণ্যের ব্যয়। আপনাকে এখানে সিকোয়েন্স ঠিক রাখতে হবে। আপনাকে সিকোয়েন্স ঠিক রাখতে হবে। কি বলছে? বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট মুনাফা কেমন হবে? প্রথম কি? প্রথমত হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, আমরা জানি সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। সম্পদ অবনমিত মানে সম্পদ কম। সম্পদ কম মানে কি? সম্পদ কম মানে অতিরঞ্জিত। ভাই অতিরঞ্জিত মানে কি জানেন? অতিরঞ্জিত মানে হচ্ছে বেশি। অতিরঞ্জিত মানে কি? বেশি। আচ্ছা, তাহলে সম্পদ কম। সম্পদ কম মানে কি? বিক্রিত পণ্যের ব্যয় বেশি। সম্পদ কম মানে কি? সম্পদ কম মানে কি? বিক্রিত পণ্যের ব্যয় বেশি। সম্পদ কম মানে কি? সম্পদ কম মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বেশি না? সম্পদ কম মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বেশি। আর নিট আয় কি ভাই? নিট আয় কম। নিট আয় কম। নিট আয় কম। বুঝা গেল? অতিরঞ্জিত, অবনমিত। এটাই হচ্ছে আনসার। দিস ইজ দ্য আনসার। আগে অবনমিত হবে? না, অবনমিত হবে না। অতিরঞ্জিত আগে হবে না, অতিরঞ্জিত হবে না, না, এটাও হবে না। আনসার কত? আনসার হচ্ছে খ। ঠিক আছে? অর্থাৎ সমাপনী মজুদ পণ্য মনে রাখতে হবে ভাই। সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। সম্পদ কম মানে কি? আয় কম। আয় কম মানে কি? নিট আয় কম। আয়কর কম। আর ব্যয় বেশি। আয় কম মানে কি? ব্যয় বেশি। অবশ্যই ব্যয় বেশি। ওকে, ওকে। আচ্ছা, এবার এটা আনসার করেন। কি বলছে? প্রারম্ভিক মজুদ। কি বলছে? প্রারম্ভিক মজুদ বেশি দেখালে, প্রারম্ভিক মজুদ বেশি দেখালে বেশি দেখানো হবে কোনটা? যদি আপনার প্রারম্ভিক মজুদ বেশি দেখায়, বেশি দেখানো হবে কোনটা? ভাই, সমাপনী মজুদ পণ্য সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ব্যয়। মনে রাখতে হবে প্রারম্ভিক মজুদ। মনে রাখতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমার ব্যয়। আমার ব্যয়। প্রারম্ভিক মজুদ কি? সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। কিন্তু প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার জন্য একটা ব্যয়। আমার জন্য ব্যয়। কি বলছে? প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হলে বেশি দেখানো হবে কোনটা? অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হবে। সোজা কথা। খুবই সহজ প্রশ্ন। যে প্রারম্ভিক মজুদ বেশি। প্রারম্ভিক মজুদ আমার জন্য একটা ব্যয়। বুঝা গেল? আমরা জানি সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ। সমাপনী মজুদ আমার জন্য হচ্ছে সম্পদ। বোঝা গেল? অর্থাৎ সমাপনী মজুদ হচ্ছে আমার জন্য সম্পদ। কিন্তু প্রারম্ভিক মজুদ আমার জন্য কি? প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার জন্য ব্যয়। আমার জন্য ব্যয়। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ করব। কি করব? এবার হচ্ছে আমরা একটা ম্যাথ সমাধান করব। কি সমাধান করব? ম্যাথ সমাধান করব। ঠিক আছে? ওকে। এবার হচ্ছে আমরা একটা ম্যাথ সমাধান করব। ঠিক আছে? কি বলছে? প্রথমত দেখবেন, এত বড় প্রশ্ন না? এত বড় প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনি প্রথমত দেখবেন, প্রথমত আপনার কাজ কি? প্রথম কাজ হচ্ছে আপনার আনসার কি বের করতে বলছে। দেখেন তো আনসার কি বের করতে বলছে। ফিফো পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? মানে আপনাকে বলছে যে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করতে। ভালো কথা। সবাই নোট ডাউন করেন। সবাই নোট, গুরুত্বপূর্ণ নোট ডাউন করেন। সবাই নোট করেন। সমাপনী মজুদ পণ্য। সবাই নোট করেন। সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে, এই যে আপনি 12,000 একক পণ্য বিক্রয় করছেন না? আপনি 12,000 একক পণ্য বিক্রয় করছেন না? কত টাকা করে? 25 টাকা করে বিক্রি করছেন না? আপনি 12,000 একক পণ্য বিক্রি করছেন না 25 টাকা করে? এই যে 25 টাকা, এই 25 টাকা আসবে না। লিখেন, বিক্রয় মূল্য আসবে না।
বিক্রয় মূল্যের কাজ নাই, মানে বিক্রয় মূল্য আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, নোট করেন সবাই। সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বিক্রয় মূল্য আসবে না। এটা কি বিক্রয় মূল্য না? এটা কি বিক্রয় মূল্য না? এই বিক্রয় মূল্য আসবে না, মানে বিক্রয় মূল্যের কাজ নাই। এটা নোট ডাউন করলে এখন আমরা ম্যাথ সমাধান করে ফেলবো, কোনো সমস্যা নেই। এবার আমরা ম্যাথ করব, ঠিক আছে? ওকে, এটা করছেন। আচ্ছা, তাহলে কথা হচ্ছে ভাই, তাহলে বিক্রিত পণ্য বিক্রয় মূল্য কখন আসে? সবাই আবার নোট করেন। বিক্রয় মূল্য আসে, বিক্রয় মূল্য আসে যখন আপনি বিক্রয় নির্ণয় করবেন, তখন আপনার বিক্রয় মূল্য আসে যখন আপনি বিক্রয় নির্ণয় করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা ম্যাথ সমাধান করি। প্রথম কি? প্রারম্ভিক। এই যে খেয়াল করেন, প্রারম্ভিক কত দেওয়া আছে? প্রারম্ভিক, প্রারম্ভিক মানে কত? 1 তারিখ। কত দেওয়া আছে? 10 টাকা ধরে। এই যে 10 টাকা ধরে 10,000 একক। 10 ইন্টু 10,000 কত? 1 লক্ষ না? 1 লক্ষ টাকা। বুঝা গেল? এরপরে জানুয়ারি 16, মানে জানুয়ারি 16, তার মানে আপনি 16 তারিখে ক্রয় করছেন কত? 11 টাকা। এই যে 11 টাকা করে 5,000 একক। ভালো কথা। 11 টাকা করে 5,000 একক। তাহলে 5 11 কত? 55। কত? 55,000 টাকা। ভালো কথা। এরপরে দেখেন, জানুয়ারি 25 তারিখে, জানুয়ারি 25 তারিখে, তার মানে জানুয়ারি 25 তারিখে কত করলেন? প্রতিটি 12 টাকা করে, 12 টাকা করে 3,000 একক। তার মানে 12 ইন্টু 3,000। তাহলে 3 12 কত? 36,000। কত? 3 12 কত? 36,000। ওকে, আর কি আছে? আর তো নাই। এটা তো আপনি বিক্রয় করছেন। কি করছেন? বিক্রয় করছেন। আচ্ছা ভাই, আমাকে একটা প্রশ্ন কথা বলেন তো, সমাপনী মজুত পণ্য কখন হয়? আমরা জানি, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, বিক্রি করার পরে আপনার যা হাতে থাকে ওইটাই কি সমাপনী মজুত পণ্য না? আমার একটা কথা বলেন তো, যখন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন, বিক্রয় করার পরে আপনার যতগুলো প্রোডাক্ট হাতে থাকবে ওইটাই কি সমাপনী মজুত পণ্য না? ওইটাই সমাপনী মজুত পণ্য। তাহলে খেয়াল করুন তো, এই যে 12,000 পণ্য বিক্রয় করছে, কি করছে? বিক্রয় করছে। এখন আমি বিক্রয়টাকে বাদ দিলে হয়ে যাবে না? হয়ে যাবে, কিন্তু মাথায় রাখতে হবে বিক্রয় মূল্য আসবে না। বিক্রয় মূল্য আসবে না। ওকে, তাহলে খেয়াল করুন তো, বিক্রি করছি কত? আমি বিক্রি করছি আমি 12,000 একক। 12,000 একক। কোন পদ্ধতি? ফিফো পদ্ধতি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের পণ্য আপনাকে আগে বিক্রি করতে হবে। তাহলে সবার আগে আপনি এই 10,000 বিক্রি করবেন না? সবার আগে আপনি এই 10,000 বিক্রি করবেন না? অবশ্যই আপনি সবার আগে 10,000 বিক্রি করবেন। তাহলে এটা আগেই বাদ, এটার কোনো কাজ নাই। ওকে, আপনি যদি 10,000 বিক্রি করেন, আপনার লাগবে আরো কত একক? আরো 2,000 একক। আরো কত একক? আরো 2,000 একক আপনাকে বিক্রি করতে হবে না? আপনাকে আরো 2,000 একক বিক্রি করতে হবে। তাহলে এই 5,000 থেকে আপনি যদি 2,000 বিক্রি করে দেন, কত থাকে? আর থাকে 3,000। কত থাকে? 3,000। তাহলে খেয়াল করুন তো, এই 11 ইন্টু 3,000, 11 ইন্টু 3,000 সমান কত? সমান 33,000। আর এটা, এটা তো আপনি বিক্রি করেন নাই, এটা সবই হাতে রয়ে গেছে। কত? 36,000। কত? 36,000। 0 0 0 6 3 9 3 3 6, আনসার 69,000। বুঝা গেল? আনসার কত? আনসার হচ্ছে 69,000। বুঝছেন? এই যে বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা? এই প্রশ্নটা বুঝছেন সবাই? সবাই এই প্রশ্নটা বুঝছেন? সবাই কমেন্ট করেন তো। সবাই আমাকে কমেন্ট করেন এই প্রশ্নটা বুঝছেন কিনা?
সবাই আমাকে কমেন্ট করেন এই প্রশ্নটা বুঝছেন কিনা। ঠিক আছে, আপনাকে সমাপনী মজুদ পণ্য বের করতে বলছে, পারবেন বের করতে? আপনি সমাপনী মজুদ পণ্য বের করতে পারবেন? ওকে, ঠিক আছে, পারা যাবে, কোনো সমস্যা নেই। আবার বলছে, খেয়াল করেন, আবার বের করছে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত। কি বলছে? সমাপনী মজুদের মূল্য কত? সমস্যা আছে? সমস্যা নাই। প্রারম্ভিক কত? প্রারম্ভিক মানে 1 তারিখ কত? প্রতি একক 1500 টাকা। তার মানে 1500 ইন্টু 200 কত? ইন্টু 200 কত হয়? 15 দুগুণে 30, 15 দুগুণে 30, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, বুঝা গেছে? ওকে, এবার কি বলছে? আবার বলছে প্রতি একক 1600 করে, তার মানে কত? প্রতি একক 1600, 250 একক বিক্রয়, 250 একক বিক্রয়। তাহলে 16 কে 25 দিয়া গুণ দেন, 16 কে 25 দিয়া গুণ দেন, 5 6 30, শূন্য, হাতে হচ্ছে 3, 5 একে 5, 5 3 8, শূন্য, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 2 একে 2, 2 আর একে 3, শূন্য, 8 2 10, হাতে থাকে 1, 3 1 4, 400, কত? 400, বাকি থাকে 1 2 3, 1 2 3, বুঝা গেছে? 1 2 3, আচ্ছা। এরপরে আপনার কাজ কি বলুন তো? এরপর আপনার কি করতে হবে আমাকে? ওকে, এরপরে কি করতে হবে? এরপরে খেয়াল করেন তো, 215 একক বিক্রয়। কত একক বিক্রয়? 215 একক বিক্রয়। বুঝা গেল? আচ্ছা, তাহলে বিক্রি করছেন কত? 215 একক। 1500 ইন্টু 200 একক, বলবেন না? 200 একক। কত একক? 200 একক। তাহলে কত? 3 লাখ। এখন আপনার কি করছে বলেন তো? এবার বলছে হচ্ছে 215 একক বিক্রয়। কত একক বিক্রয় করছেন আপনি? আপনি 215, এই 215 একক আপনি বিক্রয় করছেন। তাহলে এটা থেকে আপনি বিক্রয় করে ফেলছেন, বাদ, এটা আসবে না। বুঝা গেল? এখান থেকে আপনি কত বিক্রি করছেন? 15 একক। কত বিক্রি করছেন? 15 একক। তাহলে 250 থেকে 15 গেলে কত বলেন তো? 250 থেকে 15 গেলে হচ্ছে 235 না? তাহলে 235, তাহলে 1600 ইন্টু 235, আনসার যা হবে তা। 1600 ইন্টু 235, 1600 ইন্টু 235, আনসার কত? 3,76,000। আনসার কত? এই 3,76,000 টাকা হচ্ছে আনসার। বুঝা গেছে? মোট কথা হচ্ছে সমাপনী মজুত পণ্য মানে কি? সমাপনী মজুত পণ্য মানে হচ্ছে আপনি সবকিছু বিক্রয় করার পরে আপনার যা হাতে থাকে এটাই সমাপনী মজুত পণ্য। তাহলে আপনি বিক্রি করছেন কত? 215 একক না? আপনি বিক্রি করছেন কত ভাই? আপনি বিক্রি করছেন হচ্ছে 215 একক। এই যে 215 একক আপনি বিক্রি করছেন। তাহলে এই প্রথমবার ফিফো না? ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা আপনি আগেই বিক্রি করে ফেলছেন। এটা আপনি আগেই বিক্রি করে ফেলছেন, বাদ। এটা কাজ নাই। আর যদি আপনি এখানে 200 বিক্রি করেন, আর আর কত বিক্রি করতে হবে আপনাকে? আপনাকে বিক্রি করতে হবে আরো 15 একক। তো এখান থেকে আপনি 15 বিক্রি করে দিছেন। 15 বিক্রি করা মানে কি? 15 মাইনাস। তো 15 মাইনাস করলে কত? 235 না? 250 থেকে 250 থেকে যদি আপনি 15 কে মাইনাস করেন, 235 না? এটা আপনার হাতে আছে। এটা আপনার কি আছে? এই যে 235 একক, এই 235 একক আপনার হাতে আছে। এই 235 একক আপনার হাতে আছে। আপনি জাস্ট একক দিয়ে গুণ করে দিবেন। এই 1600 ইন্টু 235, আনসার 3,76,000। আনসার কত? 3,76,000। আনসার কত? আনসার হচ্ছে আমার 3,76,000। সবাই বুঝতে পারছেন? এই সবাই কমেন্ট করতে হবে, ঠিক আছে? সবাই কমেন্ট করতে হবে। সবাই কমেন্ট না করলে হবে না।
সবাই বুঝছেন? সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস, মানে আমাদের এই চ্যাপ্টারে এতটুকুই ক্লাস। আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এতটুকুই ক্লাস ছিল। সবাই কি ক্লিয়ার হয়েছেন আমাকে বলেন তো? সবাই কি ক্লিয়ার হয়েছেন আমার একটু জানান তো, সবাই ক্লিয়ার কিনা? সবাই যদি ক্লিয়ার হন সবাই ক্লিয়ার লিখেন, ঠিক আছে? আর আপনাদের প্রিপারেশনের কি অবস্থা আমার জানান তো, প্রিপারেশনের কি অবস্থা? আমাদের প্রিপারেশনের, আপনাদের প্রিপারেশনের কি অবস্থা বলেন তো? পরীক্ষা তো সামনেই চলে আসছে, পরীক্ষা তো চলে আসছে সামনেই। সবাই বুঝতে পারছেন? সবাই কমেন্ট করেন তো, সবাই বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করেন তো। পরীক্ষা কিন্তু চলে আসছে খুব সামনেই, বুঝছেন? পরীক্ষা কিন্তু চলে আসছে খুব সামনেই পরীক্ষা, ঠিক আছে? এখন আপনাদের করণীয় কি? আপনাদের এখন করণীয় হচ্ছে, ঠিক আছে, আপনাদের জন্য, অর্থাৎ আমি খুব গুরুত্বপূর্ণ যে, অর্থাৎ আপনাদের যে থিওরি, অর্থাৎ যেগুলো আপনার আসতে পারে থিওরি, মানে যেগুলো আপনার আসতে পারে থিওরি প্রশ্ন, ঠিক আছে, যেগুলো আপনার আসতে পারে থিওরি, যেই থিওরিগুলো আপনার পরীক্ষায় আসতে পারে, ওই থিওরিগুলো আমি আপনাদেরকে ক্লাস নেব। আপনাদের হচ্ছে ধারাবাহিক ক্লাস থাকবে, একদম রেগুলার ক্লাস থাকবে এখন, ঠিক আছে? একদম রেগুলার ক্লাস থাকবে আপনাদের, সবাই ক্লাস করবেন, সবাই প্রত্যেকটা ক্লাস করবেন, ঠিক আছে? সবাই হচ্ছে মাস্ট বি, সবাই ক্লাস করবেন, ক্লাস আপনাদের করতেই হবে। তার মানে সবাই হচ্ছে রেগুলার ক্লাসগুলো করবেন, ঠিক আছে? আপনাদের জন্য হচ্ছে আমরা, মানে আমি গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করাবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করাবো, ঠিক আছে? যেগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন থিওরি, এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই প্রশ্নগুলো থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন, 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 মানে এর বাহিরে থিওরি প্রশ্ন আসবে না, এর বাহিরে থিওরি আপনার কোনো প্রশ্নই আসবে না। মনে রাখতে হবে, কুমিল্লাতে 30টা প্রশ্ন, কুমিল্লাতে 30টা প্রশ্ন, এর ভিতরে 20টা, মানে 18 থেকে 20টা থাকবে থিওরি, কোনো কথা নাই। অর্থাৎ আপনার 18 থেকে 20টা প্রশ্ন থাকবে থিওরি, গুচ্ছ। এই গুচ্ছে হচ্ছে আপনার 35টা প্রশ্ন, এই 35টার ভিতরে 20 থেকে 25, 20 থেকে 25টা থাকবে থিওরি, বোঝা গেল? তাই থিওরি অনেক গুরুত্বপূর্ণ, মানে আপনাকে থিওরি পারতেই হবে, কোনো কথা নাই, আপনাকে থিওরি ভালো করতে হবে। তার মানে থিওরি প্রশ্নগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আপনাদের জন্য একদম কত বাই 1 থেকে 150 প্রশ্ন, মানে 100 থেকে 150টা প্রশ্ন আপনাদেরকে সমাধান করাবো, 100 থেকে 150টা প্রশ্ন সমাধান করাবো থিওরি। আমার হচ্ছে 2 থেকে 3 দিন লাগতে পারে, মনে করা হচ্ছে 2 দিন লাগতে পারে, 2 দিন লাগবে, মনে করেন হচ্ছে আমার 2 দিন লাগবে, 2 ঘন্টা করে সময় লাগতে পারে। সবাই হচ্ছে ক্লাসে থাকতে হবে, মাস্ট বি, সবাইকে ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? আমি আশা করব সবাই ক্লাসে থাকবেন, এটা আমি আপনাদের থেকে এক্সপেকটেশন করি যে আপনারা সবাই ক্লাসে থাকবেন, মাস্ট, বোঝা গেল? সবাইকে আপনারা ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? এভাবে হচ্ছে। আর আমাদের নেক্সট, মানে আমাদের আগামীকালকে, আগামীকাল রাত 8টায় আমাদের অংশীদারি ব্যবসা, আগামীকাল রাত 8টায় আমাদের অংশীদারি ব্যবসা ক্লাস হবে। কি হবে? অংশীদারি ব্যবসা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, অংশীদারি ব্যবসা আমাদের আগামীকাল রাত 8টায় ক্লাস হবে, বুঝতে পারছেন? সবাই ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? আগামীকাল রাত 8টায় আমাদের অংশীদারি ব্যবসার উপরে ক্লাস হবে, অংশীদারি ব্যবসা। আর আমাদের যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে পারেন নাই, ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো করতে পারেন না, তারা ইউটিউবে, অর্থাৎ আমাদের ইউটিউবে ক্লাসগুলো আপডেট করা হবে, ইউটিউবে দেখে আসবেন, ঠিক আছে? ইউটিউবে আমাদের হচ্ছে সমতট, ইউটিউবে আমাদের সকল ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? অর্থাৎ এই যে সমতট, ঠিক আছে, এই সমতট আপনি ইউটিউবে যদি আপনি ঢুকেন, ঠিক আছে, ইউটিউব আপনি সার্চ দিলে আমাদের আগের ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন, ঠিক আছে, একদম ফ্রিতে রেকর্ড পেয়ে যাবেন, ঠিক আছে, বোঝা গেল? অর্থাৎ আগের ক্লাসগুলো হচ্ছে আপনি রেকর্ডে পেয়ে যাবেন।
আর আগামীকাল হচ্ছে রাত 8টায় ইনশাল্লাহ। আগামীকাল রাত 8টায় আমাদের হিসাব বিজ্ঞান অংশীদারি ব্যবসা ক্লাস হবে, ঠিক আছে? অনেক ম্যাথ থাকবে, অনেক থিওরি থাকবে, সবাই ক্লাসে থাকবেন। হিসাব বিজ্ঞান অংশীদারি ব্যবসার উপরে ক্লাস হবে। সবাই কষ্ট করে হচ্ছে ক্লাসে থাকতে হবে, বুঝা গেল? সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে হচ্ছে সবাই আগামীকাল রাত 8টায় থাকবেন, ক্লাসে থাকবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, সবাই